আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো সাউথ ইন্ডিয়া ট্যুর প্ল্যান, দক্ষিণ ভারতের ট্যুর প্ল্যান। দক্ষিণ ভারতের বিভিন্ন রকমের ট্যুর প্ল্যান আমাদের এখন এখানে প্রচলিত আছে, কিন্তু আমি মূলত যে ট্যুর প্ল্যানটা বলবো সেটাতে থাকবে কন্যাকুমারী এবং কেরালা। কেরালা এবং কন্যাকুমারীকে এমফাসিস দিয়েই আমরা এই ট্যুর প্ল্যানটা তৈরি করব। এটা কিন্তু আমার নিজস্ব একটা পার্সোনালাইজড কাস্টমাইজড একটা ট্যুর প্ল্যান। এই ট্যুর প্ল্যানটার মূল উদ্দেশ্যই হলো দক্ষিণ ভারত সম্পর্কে একটা সামগ্রিক ধারণা আপনাদের দেওয়া। মানে যারা আপনারা আগে কখনো দক্ষিণ ভারত যাননি, তারা এই ট্যুর প্ল্যানটা যদি ফলো করেন তাহলে দক্ষিণ ভারত সাউথ ইন্ডিয়া সম্পর্কে আপনাদের একটা বেশ ভালো সম্যক একটা ধারণা তৈরি হয়ে যাবে। এটাই আমার এই ট্যুর প্ল্যানটার উদ্দেশ্য। এবার আপনাদের বলি যে এই ট্যুর প্ল্যানটা কত দিনের হতে পারে। আমি যে ট্যুর প্ল্যানটা ফলো করেছিলাম সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা ছিল মূলত 13 দিন এবং 12 রাতের। প্রথমেই আসি, আপনারা কখন দক্ষিণ ভারত যাবেন আপনাদের খেয়াল রাখতে হবে। আবহাওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশের যে আবহাওয়া থাকে সাধারণত, সেক্ষেত্রে গ্রীষ্মকালে যদি আপনারা কেরালা যান তাহলে কিন্তু আপনারা খুবই কষ্ট পাবেন। সুতরাং ওই গ্রীষ্মের সময়টা এটা অ্যাভয়েড করতেই হবে। মার্চ মাস থেকে এপ্রিল, মে, জুন এই সময়টা কিন্তু এই ট্যুর প্ল্যানটা করা যাবে না। এটা একেবারে অফ সিজন বলতে পারেন আমার এই দক্ষিণ ভারত ট্যুর প্ল্যানের ক্ষেত্রে। তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন এই 4 মাস কিন্তু এটা করা যাবে না। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এটা কেরালার বর্ষা যদিও সুন্দর, তবু আমি বলবো আপনাদের, যদি আপনারা আগে কখনো না গিয়ে থাকেন তাহলে এটা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসটাও আপনারা অ্যাভয়েড করুন, কারণ এই সময় বৃষ্টি হয়। আমার মনে হয় বেস্ট সিজন যদি আপনারা এই ট্যুরটার আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো অক্টোবর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা যে কোনো সময় যেতে পারেন। আমি আপনাদের দক্ষিণ ভারতের ট্যুরের যে টোটাল প্ল্যানটা কিভাবে হবে, ইটিনারিটা কিভাবে করবেন, সাজাবেন, সেটা আমি একটু বলি। আমি যখন এই ট্যুর প্ল্যানটা করেছিলাম আমার মাথায় কিন্তু একটা জিনিস ছিল, সেটা হচ্ছে কন্যাকুমারী। কন্যাকুমারী ছাড়া কিন্তু কোনো সাউথ ইন্ডিয়া ট্যুর প্ল্যান হতে পারে না। সাউথ ইন্ডিয়ার ক্ষেত্রে অনেকগুলো স্টেট রয়েছে। যেমন আমি যদি বলি অন্ধ্রপ্রদেশ রয়েছে, আপনার অন্ধ্রপ্রদেশের পরে তামিলনাড়ু রয়েছে, তামিলনাড়ুর পরে কেরালা রয়েছে, তারপরে কর্ণাটক রয়েছে, তেলেঙ্গানাও রয়েছে। এতগুলো স্টেট তো আমাদের পক্ষে ঘোরা একবারে সম্ভব না। সুতরাং আমরা এই ট্যুর প্ল্যানে যেটা হাইলাইট করব সেটা হচ্ছে তামিলনাড়ু এবং কেরালা। তামিলনাড়ু এবং কেরালাকে কেন্দ্র করেই আমাদের এই ট্যুরটা আমরা সাজিয়ে নেব। আমি যেভাবে সাজিয়েছি জিনিসটা, সেটা হচ্ছে কলকাতা থেকে কন্যাকুমারী যাওয়ার জন্য আপনাদের অনেকটা ডিস্টেন্স অতিক্রম করতে হয়, অনেকটা, ট্রেনে বহু সময় লাগে। মানে ওই 3 দিন ধরে যাতে ট্রেন জার্নিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, সেই জন্য আমি এটা একটুখানি, যারা যাচ্ছেন বা আমার নিজেও যেহেতু আমি গেছিলাম সেই সময়, আমি ওই জিনিসটাকে একটুখানি জার্নিটাকে ব্রেক করে দেওয়ার চেষ্টা করেছি। ফার্স্ট আমাদের যে স্টপেজটা হবে দক্ষিণ ভারতের এই ট্যুর প্ল্যানের জন্য, প্রথম যে আমাদের স্টপেজটা আমরা নেব হাওড়ার পর থেকে ট্রেন জার্নি শুরু করলে, সেটা হলো চেন্নাই। তাহলে প্রথম দিন আপনারা হাওড়া থেকে ট্রেনে উঠুন। আমি উঠেছিলাম চেন্নাই মেলে। রাত্রি 11:55 হাওড়া থেকে চেন্নাই মেল ছেড়ে যায়, এবং সেটা তার পরের দিন, মানে প্রথম দিন রাতটা আপনার ট্রেনের মধ্যেই কাটবে, এবং তারপরে দ্বিতীয় দিন পুরো দিনটাই আপনার কিন্তু ট্রেনেই কাটছে। এবং দ্বিতীয় দিন যেহেতু পুরো দিনটাই আপনার ট্রেনে রয়েছে, সুতরাং এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ট্রেনের জানলা দিয়ে দেখতে পাবেন যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য কিন্তু পরিবর্তন হচ্ছে। আমাদের এখানে বাংলায় যেরকম আমরা দেখতে পাই বাইরে, ঠিক সেরকম কিন্তু নয়। চেন্নাইতে যখন আমরা পৌঁছানোর মুহূর্তে আমরা অন্ধ্রপ্রদেশটা ক্রস করব, তার আগে উড়িষ্যা ক্রস করব, এই সমস্ত জায়গাগুলো যখন আমরা ক্রস করব, জানলা দিয়ে দিনের বেলা দেখতে পাবেন যে ভূপ্রাকৃতিকভাবে অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করছি। এছাড়া বেলা যখন আপনার 1:30, 2 এই সময় বাজবে, তখন আপনারা কিন্তু অন্ধ্রপ্রদেশের মধ্যে থাকবেন, ভাইজ্যাকের মধ্যে থাকবেন আপনারা, তখন প্রায় বেলা 1টা, 1:30 বাজবে। সেই সময় আমার অ্যাডভাইস থাকবে যে আপনারা ওই খাবারগুলো, দক্ষিণ ভারতের খাবার, আমি খাবার নিয়ে আবার আলাদা করে ডিটেলসে বলবো, দক্ষিণ ভারতের খাবারগুলো কিন্তু আপনারা অবশ্যই একটু খেয়ে দেখবেন, কারণ এই খাবারগুলো কিন্তু খুবই ভালো, খুবই সুস্বাদু। আর আমরা যে খাবারগুলো খাই সেটা তো আমাদের খাবার তো ঠিকই আছে, আমরা নিজেদের খাবার স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু যেহেতু আমরা দক্ষিণ ভারতে যাচ্ছি, দক্ষিণ ভারতকে আমরা যেহেতু বুঝতে জানতে যাচ্ছি, সুতরাং সেখানকার খাবার বাদ দিলে সেখানকার সংস্কৃতির কিন্তু আমরা কিছুটা টাচ পুরোটা পাবো না। আমরা যদি শুধুমাত্র জায়গাগুলো ঘুরে চলে আসি, মানুষজনকে বাদ দিলে বা তাদের সাথে কথাবার্তা না বললে বা সেখানকার খাবারটা যদি আমি না খাই, তাহলে কিন্তু পুরো সাংস্কৃতিক যে আমাদের যে অনুভবটা আমরা নিতে যাচ্ছি, সেটা কিন্তু কিছুটা হলেও আমার মনে হয় মানে বাধাপ্রাপ্ত হবে। সুতরাং খাবারটার ক্ষেত্রে আমি বলবো একটু উদার মস্তিষ্ক নিয়ে, একটুখানি খোলামেলা মানসিকতা নিয়ে আপনারা এই দক্ষিণ ভারতের খাবারগুলো অল্প হলেও টেস্ট করে দেখুন। আর যেহেতু বেলা 1:30টার সময় আপনার ওখানে ভাইজ্যাকে পৌঁছবে, ভাইজ্যাকের কিন্তু ভীষণই ভালো দক্ষিণ ভারতের খাবার পাওয়া যায়, ইডলি, দোসা, এগুলো আপনারা পারলে অল্প করে টেস্ট করে দেখুন। তাহলে দ্বিতীয় দিনের সকাল থেকে শুরু করে দুপুর, সন্ধে পুরোটাই কিন্তু আপনার ট্রেনের মধ্যে কাটছে। এবং এই সন্ধ্যের দিকে তখন আপনারা দেখতে পাবেন ট্রেনের মধ্যে ওখানে কিন্তু গোদাবরী নদী ক্রস করবে।
এই ট্রেনটা। এটা কিন্তু খুব একটা সিগনিফিকেন্ট, গোদাবরীকে দক্ষিণ ভারতে গঙ্গা বলা হয় এবং এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে যে সূর্যের অস্ত যাচ্ছে এবং সেখানে আপনার ট্রেন কিন্তু গোদাবরী নদী ব্রিজের উপর দিয়ে ক্রস করছে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন, জানলার পাশে বসবেন এবং পুরো সমস্ত ভূপ্রাকৃতিক বৈচিত্র্য যা দেখতে পাচ্ছেন সবটা অনুভব করার চেষ্টা করবেন, তাহলে ট্রেন জার্নিটাও কিন্তু আপনার এই ট্যুরেরই একটা অংশ, এটা কিন্তু খেয়াল রাখবেন। শুধুমাত্র জায়গায় পৌঁছে যাওয়াটা কিন্তু উদ্দেশ্য নয়। এবার যেটা হবে সেটা হচ্ছে পুরো দিন সন্ধ্যেটা আপনার ওই ট্রেনেই কাটবে এবং পরের দিন ভোরবেলা নাগাদ অর্থাৎ 3:15 সময় আপনি গিয়ে চেন্নাই গিয়ে পৌঁছবেন। তাহলে এই পুরো টোটাল জার্নিটা করতে আপনার সময় লাগবে 27 ঘন্টা 20 মিনিট। চেন্নাই সকালবেলা পৌঁছে গিয়ে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে একটা ভালো হোটেল খোঁজা। এবার অত সকালে তো আপনার হোটেল চেক ইন দেবে না। চেন্নাইতে কিন্তু সমস্ত রকম ফেসিলিটি আছে। আপনারা রিটায়ারিং রুম আমি বলবো না, দরকার নেই, কারণ এসি ওয়েটিং রুম রয়েছে। এসি ওয়েটিং রুমে থাকুন, 50 টাকা প্রতি ঘন্টা নেবে। ওখানে কিছুক্ষণ 1-2 ঘন্টা ওয়েট করুন, ওখানে ফ্রেশন আপ হয়ে যান, মুখ চোখ ধুয়ে নিন। সকাল 5টা 5:30 বেজে গেলে আপনি চেন্নাইয়ের সেন্ট্রাল স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসুন, একটা অটো নিন, অটো নিয়ে আপনার যে হোটেল যদি ঠিক করা থাকে আপনি সেই নির্ধারিত হোটেলে পৌঁছে যান, বা যদি ঠিক করা না থাকে আপনি কিন্তু সেখানে গিয়েও লোকালি কথা বলে হোটেল বুক করতে পারেন। চেন্নাইয়ের হোটেল সম্পর্কে বলে দিই, চেন্নাইয়ে আপনি হোটেল নিলে আপনি 1000 টাকার মধ্যে, 1000 থেকে 1200 টাকার মধ্যে এসি রুম কিন্তু পেয়ে যাবেন। আর চেন্নাইতে চেষ্টা করবেন একটা এসি রুম নেওয়ার। আর যাদের আপনাদের সাধ্যের মধ্যে কুলাচ্ছে না তারা নন এসি রুমও নিতে পারেন, কিন্তু যেহেতু যদি আপনারা অক্টোবরের প্রথমের দিকে যান তাহলে কিন্তু গরম থাকবে, আর যদি অক্টোবরের পরে যান, যদি নভেম্বর ডিসেম্বরে যান তাহলে এসি রুম না নিলেও কিন্তু চলবে। চেন্নাইতে রুমের ভাড়া 1000 থেকে 1500 টাকার মধ্যে আপনি ভালো ঘর পেয়ে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন দেখে শুনে একটা ঘর আপনি ব্যবস্থা করে নিন। এরপর যেটা করবেন সেটা হচ্ছে চেন্নাইতে হোটেল নেওয়ার পর হোটেলে চেক ইন করে লাগেজটা ওখানে রেখে স্নান করে ফ্রেশ হয়ে একটা অটো নিয়ে বেরিয়ে পড়ুন। চেন্নাইতে কিন্তু বলে দিই ওলা উবের রয়েছে, ওলা উবেরের সার্ভিস রয়েছে, সেখানে কিন্তু আপনি অটোগুলোও আপনারা কিন্তু উবেরে পাবেন। উবের অটো বলে একটা অপশন আছে, সেই উবের অটোটা নিয়ে নিন, ওটা সব থেকে চিপেস্ট ওয়ে হবে কমিউনিকেশনের জন্য। 80 টাকা, 86 টাকা, 100 টাকা, 120 টাকা এইরকম ডিস্টেন্স অনুযায়ী এই দামগুলো হয়। এবার এই অটোটা নিয়ে একটা অটোকে সারাদিনের জন্য রিজার্ভ করার দরকার নেই, সারাদিনের জন্য একটা অটোকে রিজার্ভ করলে আপনার কিন্তু প্রায় 1500 থেকে 2000 টাকা নেবে আমার মনে হয়। আর একটা দ্বিতীয় বিষয় রয়েছে, আপনি যদি কোনো একটা জায়গায় গেলেন, সেই জায়গাটা আপনার ভালো লাগলো, সেখানে কিন্তু তখন অটোওয়ালা আপনাকে তাড়া দিতে পারে, বলতে পারে যে দাদা চলুন তাড়াতাড়ি, মানে ওর নিজস্ব একটা যেহেতু টাইমিং এর ব্যাপার রয়েছে। সুতরাং আপনি চেষ্টা করবেন একটা শাটল অটো নেবেন, নিয়ে আপনার হোটেল থেকে প্রথমেই চলে যান একটা ভালো ব্রেকফাস্ট করার জায়গায়। আমি বলবো চেন্নাইয়ে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা আইকনিক একটা ফুড ডেস্টিনেশন আছে চেন্নাইয়ে, সেটাকে বলা হয় রত্না ক্যাফে। আমি সকালবেলা ব্রেকফাস্টের জন্য পৌঁছে গেছিলাম রত্না ক্যাফেতে। আপনারা গেলে দেখতে পাবেন যে কোনো টুরিস্টের ভিড় নেই, ওখানকার লোকাল মানুষেরা ওই সকালে ওখানে ব্রেকফাস্ট করতে যায়। ওখানকার ইডলি ভীষণই বিখ্যাত, ইডলি, ইডিয়াপ্পাম, দোসা, আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দক্ষিণ ভারতীয় খাবারই আপনি ওখানে শুধুমাত্র পাবেন। আপনারা পছন্দ মতো দক্ষিণ ভারতের যে কোনো খাবার আপনি ওখান থেকে খেতে পারেন। এবং সব থেকে ভালো কথা হচ্ছে যে অসাধারণ টেস্ট, যেভাবে সার্ভ করে ওইখানে, মানে একটা কলা পাতার মধ্যে ওই খাবারগুলো দেয় এবং অসাধারণ টেস্ট। এবং দক্ষিণ ভারতের স্থানীয় মানুষরা, চেন্নাইয়ের স্থানীয় মানুষরা যেহেতু ওই হোটেলটা খুব ভীষণভাবে অ্যাক্সেস করে, ওদের ওখানে শুধুমাত্র সকালে মর্নিং ব্রেকফাস্টের জন্য রত্না ক্যাফে ভীষণ বিখ্যাত। স্বাধীনতার 1 বছর আগের থেকে হোটেলটা প্রতিষ্ঠিত, বুঝতেই পারছেন বহুদিনের পুরনো একটা ঐতিহ্য রয়েছে এই হোটেলটার। সুতরাং এই রত্না ক্যাফে হোটেলে গিয়ে আপনারা চাইলে দক্ষিণ ভারতের খাবার নিশ্চয়ই টেস্ট করতে পারেন সকালবেলা মর্নিং এর জন্য। ব্রেকফাস্ট আমি বলবো আগে মর্নিং এ ব্রেকফাস্টটা করে নিন হোটেল থেকে বেরিয়ে, তারপর ব্রেকফাস্ট করে নিয়ে ওইখান থেকে ওই আপনার রত্না ক্যাফে থেকে বাইরে বেরোলেন, রাস্তায় একটা অটো নিন, আবার একটা শাটল অটো নিন, সেই অটো নিয়ে আপনি পৌঁছে যান চেন্নাইয়ের মেরিনা বিচ। চেন্নাইয়ের মেরিনা বিচে পৌঁছে যান। মেরিনা বিচে আর মনে রাখবেন হোটেল থেকে আসার সময় নিজস্ব জামা কাপড়, পোশাক, গামছা এই সমস্ত রাখবেন। যদি আপনার মনে হয় যে চেন্নাইয়ের মেরিনা বিচে স্নান করবেন তাহলে অবশ্যই নিজের পোশাক ইত্যাদি এগুলো কিন্তু রাখবেন সঙ্গে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি আপনাদের অ্যাডভাইস করবো মেরিনা বিচে অবশ্যই স্নান করুন। তার কারণটা হচ্ছে মেরিনা বিচটা একদম অন্য রকমের। কিন্তু আমরা পুরীর সমুদ্রে স্নান করেছি, পুরীর সমুদ্রে আপনারা বলতে পারেন পুরীর সমুদ্র, তারপরে ভাইজ্যাক আসছে, তারপরে কিন্তু চেন্নাই আসছে, তাহলে কিন্তু ওটা কিন্তু করমণ্ডল উপকূল হয়ে যাচ্ছে। কিন্তু সমুদ্রটা বে অফ বেঙ্গল হলেও উপকূলটা যেহেতু করমণ্ডল উপকূল ভারতবর্ষের ম্যাপে, সুতরাং ওটা কিন্তু সমুদ্রে কিন্তু প্রকৃতিটা একটু আলাদা। আপনার স্নান করতে ভীষণই ভালো লাগবে, ভীষণই, মানে আপনারা ফ্যামিলি নিয়ে স্নান করতে পারবেন। দেখবেনও যে স্থানীয় মানুষ প্রচুর স্নান করছে চেন্নাইয়ের মেরিনা বিচে। আমি সাধারণত আমার চোখে পড়েনি টুরিস্টরা খুব বেশি গিয়ে যে স্নান করছে তা নয়, কিন্তু ওখানকার স্থানীয় মানুষরা ভীষণভাবে এনজয় করছে ওই সমুদ্র ওই উপকূলটা। সুতরাং মেরিনা বিচে যান, গিয়ে ওখানে স্নান করুন। ওখানে মাছ ভাজা পাওয়া যায়, সি বিচের মধ্যেই পাবেন, সেগুলো চাইলে আপনি টেস্ট করে দেখতে পারেন। আপনার যদি না পছন্দ হয় আপনি নাও করতে পারেন। মেরিনা বিচে ভালো করে সময় কাটান, ভারতবর্ষের সব থেকে লংগেস্ট বিচ, সি বিচ ওটা হচ্ছে মেরিনা বিচ। ওই জায়গাটা ভালো করে সময় কাটান,
প্রতিটা মুহূর্ত এনজয় করার চেষ্টা করুন। এবার ম্যারিনা বিচে আপনি ভালো সময় কাটানোর পর এবার সেখান থেকে একটা অটো নিয়ে নিন, এবার পৌঁছে যান চেন্নাইয়ের ইগমোর গভর্নমেন্ট মিউজিয়াম। চেন্নাইয়ের দুটো স্টেশন আছে মূলত, আমরা যে স্টেশনে সকালবেলা নেমেছিলাম ওটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল স্টেশন, আর এটা হচ্ছে চেন্নাই ইগমোর। চেন্নাই ইগমোরেও কিন্তু আরেকটা স্টেশন আছে, আমাদের এখানে যেমন শিয়ালদা হাওড়া ঠিক ওই রকমই। তা চেন্নাই ইগমোর স্টেশনের কাছেই রয়েছে চেন্নাই গভর্নমেন্ট মিউজিয়াম। এইটা কিন্তু অবশ্যই ভালো করে দেখুন। এখানে গভর্নমেন্ট মিউজিয়ামের বিভিন্ন পোর্শনস রয়েছে। এখানে একটা আর্ট গ্যালারি রয়েছে, ব্রিটিশ আমলে কীভাবে চেন্নাইকে মানে মাদ্রাস যখন ছিল, এটা মাদ্রাস থাকার সময় কীভাবে এই জায়গাটার ডেভেলপমেন্ট হয়েছে, ব্রিটিশরা কী কী করেছে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই আর্ট গ্যালারিটা। তারপরে ওখানে একটা চিলড্রেন্স মিউজিয়াম আছে, সেখানে 3D একটা প্রজেকশন দেখানো হয় ওটা। এরপরে আর একটা অংশ রয়েছে, এটা হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম। চেন্নাইয়ের গভর্নমেন্ট মিউজিয়ামের মানে নেক্সট পার্ট, থার্ড পোর্শন হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম। এইটাতে অবশ্যই যাবেন, এবং যদি আপনাদের ভালো লাগার জায়গা থাকে তাহলে এটাতে মানে একদম অ্যাডিকুয়েট সময় দেওয়ার চেষ্টা করুন। এত সুন্দর, এত এনরিচিং কালচার মানে ভাবা যায় না। এখানে শুধুমাত্র এখানে আপনারা দেখতে পাবেন যে চেন্নাই মানে মাদ্রাস তৈরি হওয়ার আগে দক্ষিণ ভারতে যে সামগ্রিক বিবর্তন, সমাজ বিবর্তন, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। প্রচুর স্কাল্পচার রয়েছে, প্রচুর মূর্তি রয়েছে, প্রচুর শিলালিপি রয়েছে, অশোকের শিলালিপিও পর্যন্ত আপনারা এখানে পাবেন, অশোকের কার্বেল লিপিও রয়েছে। অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম খুব মনোযোগ দিয়ে দেখুন, এটা ভালো করে ঘুরে দেখতে আপনার অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এরপরে আমরা চলে গিয়েছিলাম নেক্সট অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম দেখার পর আমরা চলে গিয়েছিলাম আমাদের লাঞ্চ করতে, কারণ এইটা দেখার পর আপনার মোটামুটি দেখবেন যে প্রায় 3টে সাড়ে 3টে বেজে যাচ্ছে। তারপর তখন আপনাকে ন্যাচারালি লাঞ্চ করতে যেতেই হবে। এবার চেন্নাইয়ের লাঞ্চ করতে গেলে আমি একটা জায়গা রেকমেন্ড করব, অবভিয়াসলি এটা কোনো পেইড প্রমোশন নয়, তবুও আমার নিজস্ব এক্সপিরিয়েন্সে আমি রেকমেন্ড করবো। চেন্নাইয়ের একটা রেস্টুরেন্ট আছে, আপনারা যারা ননভেজ খাবার ভালোবাসেন তাদের জন্য বলবো, চেন্নাইয়ের একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে বুহারি রেস্টুরেন্ট। সেই বুহারি রেস্টুরেন্টে আপনারা বা বুহারি রেস্টুরেন্টে আপনারা যেতে পারেন। সেখানে কিন্তু বুহারি অসাধারণ মানে যাদের খাবার, ওখানে একটা বিখ্যাত খাবার রয়েছে চেন্নাইয়ের চিকেন 65। সেই রেস্টুরেন্টে আমরা গেলাম এবং সেখানে কিন্তু খুবই ভালো সুস্বাদু খাবার আমরা খেয়েছি। খাওয়া হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে চলে আসুন চেন্নাইয়ের লাইব্রেরিতে চলে যান। চেন্নাইয়ের কোনেমারা লাইব্রেরি, চেন্নাই গভর্নমেন্ট কোনেমারা লাইব্রেরিতে যদি আপনার লাইব্রেরি সম্পর্কে যদি আপনার আগ্রহ থাকে তাহলে আপনারা ভেতরে ঢুকে দেখতে পারেন। এখানে কোনো রকমের টিকিট মূল্য লাগে না, আপনারা ভেতরে ঢুকে দেখতে পারেন যে একটা দক্ষিণ ভারতীয় শহর কিভাবে নিজেকে মানে ধরে রেখেছে, তার সংস্কৃতি, তার শিক্ষা, তার চেতনাকে কিভাবে ধরে রেখেছে। চেন্নাইয়ের লাইব্রেরিটা দেখে নিয়ে এবার আপনারা সন্ধেবেলায় ওখানে জয়ললিতা মেমোরিয়াল রয়েছে, ওই জায়গাটা কিন্তু দেখতে পারেন। ওটা হচ্ছে চেন্নাইয়ের মেরিনা বিচের একেবারে উপরেই। আপনারা চেন্নাইয়ের লাইব্রেরি দেখে নিলেন, লাইব্রেরি দেখে নিয়ে যদি মনে করেন যে আপনারা রেস্ট নেবেন হোটেলে গিয়ে, সেক্ষেত্রে রেস্টও নিতে পারেন, কারণ সারাদিন সকালে সকালে অনেকটা সকালে আপনাদের ওখানে আসতে হয়েছে চেন্নাইতে, সারাদিন অনেকটা ঘোরাঘুরি করেছেন। তারপরে যদি আপনার বডি মনে করে যে একটু রেস্ট নিলে ভালো লাগবে, তাহলে অবশ্যই আমি বলবো রেস্ট নিন। আর এছাড়া যদি মনে করেন যে রেস্ট নেবেন না, তাহলে সন্ধ্যের দিকে যেতে পারেন, ওখানে জয়ললিতা মেমোরিয়াল ওই জায়গাটা দেখতে পারেন। চেন্নাইয়ের মেরিনা বিচের যে রাতের যে অ্যাটমসফিয়ারটা, রাতের যে ভাইবসটা, সেইটা কিন্তু আপনারা উপভোগ করতে পারেন। এবার রাতের ভাইবসটা উপভোগ করার পর কিছুক্ষণ পরেই তাড়াতাড়ি ডিনার করে নিন আজকে রাত্রে। আমি বলবো 7:30 8টার মধ্যে রাতের খাবার খেয়ে নিন, খেয়ে হোটেলে ফিরে আসুন। তার কারণটা হচ্ছে আমাদের পরের দিন কিন্তু একটা ভালো রকমের একটা জার্নি করতে হবে। তার পরের দিন হচ্ছে আমাদের দক্ষিণ ভারত সফরের 4র্থ দিন এই ট্যুরের। এই 4র্থ দিন সকালবেলা আমরা চেন্নাই থেকে দক্ষিণ ভারতের একেবারে শেষ প্রান্ত অর্থাৎ কন্যাকুমারী যাওয়ার জন্য বন্দে ভারত এক্সপ্রেস ধরবো, এবং আমাদের এই ট্রেনটা কিন্তু চেন্নাইয়ের ইগমোর স্টেশন থেকে, চেন্নাইয়ের ইগমোর স্টেশনে সকাল 5টার সময় কিন্তু ট্রেন ছাড়বে। সুতরাং বেশ কিছুটা সময় আগে আপনাকে ওখানে গিয়ে পৌঁছে যেতে হবে। আপনার চেন্নাইয়ের ইগমোর স্টেশন থেকে কন্যাকুমারী পর্যন্ত যেতে আপনার এই সময় নেবে এই ট্রেনটা প্রায় 8 ঘন্টা 50 মিনিট, অর্থাৎ সকাল 1:50 নাগাদ আপনারা ওখানে নাগেরকোয়েল জাংশন এই স্টেশনটায় গিয়ে কিন্তু পৌঁছে যাবেন। তারপরে আরও 15 মিনিট যেতে হবে, নেক্সট স্টেশনটাই হচ্ছে আমাদের কন্যাকুমারী। সুতরাং কন্যাকুমারী যেতে গেলে আপনার প্রায় 8.5 ঘন্টা 9 ঘন্টা টাইম লাগছে চেন্নাই থেকে। একটা জিনিস আপনাদের বলে দিই, আপনারা যদি চান তাহলে অনেক সস্তায় যে চলে যেতে পারেন চেন্নাই থেকে কন্যাকুমারী পর্যন্ত। সেটা আপনি 435 টাকা বা 425 টাকা দিয়ে টিকিট কেটেও স্লিপার ক্লাসে চলে যেতে পারেন। সেখানে আপনার 11 ঘন্টা 11.5 ঘন্টা সময় লাগবে। এই ট্রেনগুলো, অনেক ট্রেন রয়েছে চেন্নাই থেকে কন্যাকুমারী যাওয়ার জন্য, রাতের বেলা ছাড়ে 7টা 5:30 6টা এই সময় ট্রেনগুলো ছাড়বে, এবং পরের দিন ভোর 5টা ভোর 6টা এইরকম সময় গিয়ে আপনি কন্যাকুমারী পৌঁছবেন। তবে আমার যদি অ্যাডভাইস নেন, আমার সাজেশন থাকবে যে আপনারা বন্দে ভারতটা বোর্ড করার চেষ্টা করুন। তার কারণটা হচ্ছে
এখানে একটা বোঝার জায়গা আছে, যে কারণটা হচ্ছে রাতে গেলে আপনি কিন্তু আশেপাশের দৃশ্য কিছু দেখতে পাবেন না। আর বন্দে ভারতে যদি যান তাহলে কিন্তু আপনার অসম্ভব সুন্দর এই যাত্রাপথটা, অসম্ভব সুন্দর। তার কারণ হচ্ছে আপনি চেন্নাইতে আছেন, তামিলনাড়ু থেকে তামিলনাড়ুর একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছেন, এবং শেষ প্রান্তে যাওয়ার সময় আপনার এমন একটা অংশ আসবে, আপনার ট্রেনে বন্দে ভারতের জানলা দিয়ে আপনি দেখতে পাবেন ওখানে মাদুরাই আসবে। মাদুরাইতে আপনার আমি বলবো না আপনি মাদুরাইতে নামুন, মাদুরাইয়ে যারা মাদুরাই যেতে চান তারা মাদুরাইতে স্টপেজ করে নেমে এক রাত্রি ওখানে থাকতেও পারেন। মাদুরাই মীনাক্ষী মন্দিরের জন্য বিখ্যাত। মাদুরাই পরে দেখবেন ট্রেনটা মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছে, এবং তারপরে জানলার বাইরে দিয়ে পাহাড় পড়বে দুদিকে। এই পাহাড়টা হচ্ছে অ্যাকচুয়ালি তামিলনাড়ুর একটা খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাহাড়। সেই পাহাড়টার মানে বন্দে ভারত ট্রেন যাবে, সেই পাহাড়টার পূর্ব দিকে তামিলনাড়ু, এই পাহাড়টারই পশ্চিম দিকে কিন্তু কেরালা। একটাই পাহাড়, সেই পাহাড়ের পূর্ব ঢালে তামিলনাড়ু, পশ্চিম ঢালে কিন্তু কেরালা। এবং আরব সাগর থেকে যখন মৌসুমি বায়ু আসে, আমরা শুনি আমাদের এখানে বসে যে প্রথম কেরালায় বর্ষা প্রবেশ করলো, ওই পাহাড়টার কিন্তু পশ্চিম ঢালেই কিন্তু এই বর্ষাটা হয়। এই পাহাড়টা কিন্তু আপনারা ওখানে বসে কিন্তু দেখতে পারবেন। মানে আপনার ওই ট্রেনে বসে জানলা দিয়ে আপনি কিন্তু এই পাহাড়টা উপভোগ করতে পারবেন। এই পাহাড়টা কিন্তু উপভোগ করার আছে। রাতে যদি করেন আপনার টাকা অবশ্যই কম লাগবে, নিঃসন্দেহে টাকা কম লাগবে, আপনার জার্নি সময়টা বেশি লাগবে। আপনি হয়তো ভোরের বেলা গিয়ে পৌঁছলেন কন্যাকুমারী, কিন্তু আমি অ্যাডভাইস করবো বন্দে ভারত ধরুন। 1740 টাকা আপনার হয়তো লাগবে সিসি চেয়ার কারে, তাহলে চেয়ার কারের টিকিটের মূল্য 1740। কিন্তু এখানে আর একটা কারণ আছে বন্দে ভারত ধরার, সেটা হচ্ছে এই বন্দে ভারত তার খাওয়া দাওয়া এত ভালো, যতটাই প্রশংসা করবো ততটাই কম। আপনারা নিজে উপভোগ করলে তখনই বুঝতে পারবেন। লাঞ্চ অসাধারণ, প্রথমে টি, তারপরে ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ কিন্তু অসাধারণ। কন্যাকুমারীতে পৌঁছতে আপনার প্রায় বেলা 2-2:30 বেজে যাবে। ওখানে হোটেলে গিয়ে চেক ইন করে নিন। আপনি যেহেতু লাঞ্চ করেই এসছেন ট্রেন থেকে, সুতরাং আলাদা করে বাইরে গিয়ে এখন আর লাঞ্চ করার কোনো সমস্যা নেই। তাহলে আপনাকে এখন আর এই মুহূর্তে এই সমস্ত হোটেল খোঁজাখুঁজি করতে হবে না। শুধুমাত্র আপনার যে নির্ধারিত হোটেল রয়েছে, আমি যে হোটেলে ছিলাম হোটেলটার নাম হচ্ছে ওশেন হেরিটেজ হোটেলে আমার রুম ভাড়া নিয়েছিল 2100 টাকা পার নাইট। 2100 টাকা পার নাইট, এটার মধ্যে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আমি হোটেলে গেলাম, গিয়ে চেক ইন করলাম, চেক ইন করে সমস্ত লাগেজ ওখানে রেখে দিয়ে তারপর আমি আস্তে করে বেরিয়ে পড়লাম কন্যাকুমারীর আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখবো বলে। এবার যেহেতু আপনার 3টে বেজে গেছে, সুতরাং আমি বলবো আজকে আপনারা বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাবেন না। বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাওয়ার জন্য সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত ফেরি সার্ভিস রয়েছে, কিন্তু আজকে এই সময় যাবেন না। তার কারণটা হচ্ছে আজকে এই সময় গেলে আপনি খুব একটা বেশি সময় ওই জায়গাটা কাটাতে পারবেন না। এই কন্যাকুমারীতে আসাই তো শুধু আমাদের ওই বিবেকানন্দ রক মেমোরিয়ালটা দেখবো বলে। আমাদের বাঙালিদের চেতনা বলুন, আমাদের বাঙালিদের মানে ভালো লাগা বলুন, সব কিছুই কিন্তু এই কন্যাকুমারীর এই জায়গাটাকে কেন্দ্র করেই। তাহলে আমি এমন অল্প সময় ওটার মধ্যে দিতে রাজি নই। সুতরাং আমি বলবো আজকের বিকেলটা কিন্তু আপনি অবশ্যম্ভাবীভাবে বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাবেন না। আজকে বিকেলটা আপনি চলে যান আমাদের কন্যাকুমারীর সানসেট পয়েন্টে। কন্যাকুমারীতে আরব সাগরের বুকে এই যে সানসেটটা হয় সেটা উপভোগ করার চেষ্টা করুন। সানসেট উপভোগ করে আপনার সন্ধ্যের দিকে ফিরে আসুন, কন্যাকুমারীর মার্কেটটা একটু ঘুরে দেখুন। কন্যাকুমারীর বাজারে যদি কিছু কেনাকাটা করার থাকে অবশ্যই কেনাকাটা করুন ওখানে। এটা আজকের দিনের আমাদের 4 নম্বর দিনের রাত্রিবাস কিন্তু কন্যাকুমারীতেই হবে। নাইট স্টে কিন্তু আমরা আজকে কন্যাকুমারীতে করলাম। তারপর 5 নম্বর দিনের সকালবেলা আমি যেখানে ছিলাম সেখানে আমাদের জন্য তো মানে খুবই এলাহি ব্যবস্থা ছিল আমি বলবো, কারণ ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্টের ওখানে চলে যান, গিয়ে ব্রেকফাস্ট করুন। আর আপনি যেখানে থাকবেন, আপনি আলাদা জায়গায় থাকবেন, সেখানে আপনি আলাদা বাইরে গিয়ে ব্রেকফাস্ট করতে পারেন। ব্রেকফাস্টের প্রচুর অ্যাভেলেবেল জায়গা রয়েছে, আপনারা চাইলে যেখানে জায়গায় গিয়ে বাইরে খাওয়া দাওয়া করতে পারেন সকালে। ব্রেকফাস্ট করে আমি বলবো একটু সকাল বেরিয়ে যান। ব্রেকফাস্ট করে প্রথম আপনার কাজ হবে বিবেকানন্দ রক মেমোরিয়ালের যে ফেরি সার্ভিস তার লাইন গিয়ে দাঁড়ান। তার ওখানে প্রচুর লাইন পড়ে। সকালবেলা 8টা বা কিছুটা আগে গিয়ে ওখানে আপনি লাইনে দাঁড়ান। আপনার 2 রকমের টিকিট রয়েছে, একটা হচ্ছে 70 টাকা আর একটা হচ্ছে 300 টাকা। 300 টাকার টিকিটের লাইনটা একটু কম, আর 70 টাকা টিকিটের ন্যাচারালি লাইনটা একটু বেশি। একটু আগে লাইন দিয়ে দিন, তাহলে আপনার এই মানে যে রাশটা সেটা আপনাকে অতটা বেশি সমস্যায় ফেলতে পারবে না। সকালে আপনারা গেলেন ওখানে গিয়ে লাইন দিয়ে দিলেন, লাইন দিয়ে তারপর টিকিট কেটে সোজা চলে যাবেন বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে। বিবেকানন্দ রক মেমোরিয়ালে যা দেখার আছে মূলত বিবেকানন্দ ধ্যান মণ্ডপম, যেখানে স্বামীজি ধ্যান করেছিলেন 3 দিন, সেই জায়গাটা ভালো করে ঘুরে দেখুন। এছাড়াও রয়েছে পাদ মণ্ডপম, এছাড়াও রয়েছে ওখানে মেডিটেশন হলে গিয়ে অবশ্যই কিছুক্ষণ সময় কাটান, এটা খুবই ভালো লাগবে। বিবেকানন্দ রক মেমোরিয়ালে আপনারা 3 ঘন্টা মতো দিন, 3 ঘন্টা 4 ঘন্টা যদি যতটা ভালো লাগে আপনার, ঠিক সেই সময়টা আপনারা ওইখানে কাটান। ওই জায়গাটা খুবই ভালো লাগবে। 1:30টার মধ্যে ফিরে আসুন। 1:30টার মধ্যে ফিরে এসে লাঞ্চ করে নিন। আমি বলবো
লাঞ্চের কন্যাকুমারীতে বাঙালি খাবারের অজস্র অপশান রয়েছে। আপনারা যারা স্বাচ্ছন্দ্য বোধ করেন না তার দক্ষিণ ভারতীয় খাবারে, তারা যে কোনো জায়গায় খেতে পারেন। বাঙালি খাবার প্রচুর পাওয়া যায়, এবং আপনারা যদি মাছ ভাত খান তাহলে 170 টাকা 180 টাকা এইরকম রেঞ্জে আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল খাবার, কোনো অসুবিধা নেই। আমি ব্যক্তিগতভাবে যে বলেছি যে দক্ষিণ ভারত আমি আসলাম এবং সেখানে যদি আমি সেখানকার খাবারটা না খেতে পারি, সেখানকার খাবারটা যদি আমি স্বাদ গ্রহণ না করতে পারি, তাহলে দক্ষিণ ভারতের যে চেতনা বা এই যে সভ্যতা, এই সম্পর্কে আমার কিছুটা মানে নলেজটা কম থাকবে। সেই জন্য আমি দক্ষিণ ভারতের খাবারটা পছন্দ করেছিলাম। আমি খেয়েছিলাম তামিল থালি। সেখানে হোটেল সুচিন্দ্রাম বলে একটা হোটেল রয়েছে, ওটা খুবই বিখ্যাত তামিল থালির জন্য। সেই তামিল থালিটা কিন্তু আমি খেয়েছিলাম, ওটা কস্টিংটাও অনেক কম। তামিল থালি আমার কিন্তু ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছিল। আমি যে কোনো খাবারের ব্যাপারে ভীষণই উদার, এবং আমার ওই জায়গাটা কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি। আমি ওই খাবারটা কিন্তু খেয়েছিলাম, আমার ভালো লেগেছিল দক্ষিণ ভারতের তামিল থালি। আপনারা আপনাদের পছন্দ মতো খাবার দেখে নিয়ে খেতে পারেন। এবার আপনার খাওয়া দাওয়া হয়ে গেল 2:30-এর সময়। 2:30-এর মধ্যে খাবারটা করে খেয়ে নেওয়ার চেষ্টা করুন। এরপর যেটা করবেন সেটা হচ্ছে 3টের সময় আপনারা এখানে একটা হাফ ডে কন্যাকুমারী সাইট সিন ট্যুর হয়। সেখানে আপনাকে ভারত মাতা টেম্পল, সুচিন্দ্রাম টেম্পল, গান্ধী মণ্ডপম, তারপরে ওয়াক্স মিউজিয়াম, বিবেকানন্দ এক্সিবিশন, এগুলো সমস্ত 4-5টা পয়েন্ট রয়েছে। এগুলো কন্ডাক্টেড ট্যুর অপারেটার্স যারা ওখানে রয়েছে, আপনারা যে কোনো ট্যুর অপারেটারের সঙ্গে স্থানীয়ভাবে ওখানে কথা বলতে পারেন, তারাই ব্যবস্থা করে দেবে। এবং আপনার হোটেলে কথা বললে হোটেলেও ব্যবস্থা করে দেবে। আপনি পার্সোনালি গাড়ি নিয়েও এই ট্যুরটা করতে পারেন, তবে আমি বলবো এটা গাড়ি নিয়ে করবেন না, তাহলে এখানে আপনার খরচটা বেশি হবে। আপনারা বাসে করে কন্ডাক্টেড হাফ ডে ট্যুরে যেটা আছে সেটা করতে পারেন। আপনার খরচ হবে 300 থেকে 400 টাকা জনপ্রতি। এটা বিভিন্ন ট্যুর অপারেটরের উপর ভ্যারি করে এই রেঞ্জটা। এই ট্যুরটা আপনারা লোকাল সাইট সিনের ট্যুরটা আপনারা করে নিন। মোটামুটি এই ট্যুরটা করতে আপনার সময় নেবে 3 ঘন্টা মতো। তাহলে 3টের সময় এই সাধারণত ট্যুরটা হয়ে থাকে। 3টের সময় থেকে আপনি যদি বেরোন তাহলে 4টে, 5টা, 6টার কিছু আগে মানে কিছুটা আগে আপনারা ঠিক পৌঁছে যাবেন সানসেট পয়েন্টে। ওই ট্যুর অপারেটররাই আপনাদের পৌঁছে দেবে। এই ট্যুরটার লাস্ট পয়েন্ট হচ্ছে সানসেট পয়েন্ট। কন্যাকুমারীর সানসেট পয়েন্টে পৌঁছে দেবে, এবং সেখানে আপনারা আরব সাগরের বুকে কন্যাকুমারীর অপরূপ সৌন্দর্য, অপরূপ যে সূর্যাস্ত, সেটা একদম এক্সপিরিয়েন্স করার চেষ্টা করুন। এটা আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি, লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে আপনার এইখানে। আবার ফিরে এলেন কন্যাকুমারীতে, সেখানে বাজারে ঘোরাফেরা করুন, সেখানে রাতের খাওয়া দাওয়া করুন। এছাড়াও যেটা করতে পারেন সেটা হচ্ছে সন্ধ্যের দিকে কন্যাকুমারী মাতার যে টেম্পল আছে, সেই টেম্পলে গিয়ে আপনারা একবার ভিজিট করে আসতে পারেন। আপনারা যারা মন্দিরে যেতে চান, কন্যাকুমারী মাতা টেম্পলে অবশ্যই যান এবং সেখানে গিয়ে কন্যাকুমারী মাতাকে দর্শন করে আসুন। এর খাওয়া দাওয়া করে আবার হোটেলে ফিরে আসুন। আজকে আমাদের রাত্রিবাস কিন্তু এই কন্যাকুমারীতেই। আমরা ডে 5 কন্যাকুমারীতে কাটালাম। এবার আমাদের ডে 6, ষষ্ঠ দিনের সকালে আপনি কি করবেন? ষষ্ঠ দিনের সকালে আপনি কন্যাকুমারী দিকে ট্রেন ধরে নিন। আমি কন্যাকুমারী দিকে ট্রেন ধরে নিয়েছিলাম। 9টার সময় আপনি কন্যাকুমারী দিকে ট্রেন ধরলে তিরুবনন্তপুরম চলে যান। তিরুবনন্তপুরম, কন্যাকুমারী হচ্ছে আপনার তামিলনাড়ুতে পড়ছে, তিরুবনন্তপুরম কিন্তু কেরালা। তাহলে কন্যাকুমারী থেকে কেরালা জার্নি কিন্তু আপনার আজকে শুরু হয়ে গেল। আজকে সকাল 9টার সময় ট্রেন ধরুন এবং এখান থেকে চলে যান তিরুবনন্তপুরম। এখান থেকে আপনার জার্নি করতে সময় নেবে 2 ঘন্টা 55 মিনিট, 3 ঘন্টা মতো সময় লাগবে। এরপর তিরুবনন্তপুরম পৌঁছানোর পর এখানে লাঞ্চ করবেন না, কারণ আমার এই ট্যুর প্ল্যানে কিন্তু তিরুবনন্তপুরমটা আমি ঘুরে দেখছি না। আমার ট্যুর প্ল্যানে রয়েছে। আপনারা চাইলে অবশ্যই তিরুবনন্তপুরমের আশেপাশে জায়গা, পদ্মনাভ স্বামী মন্দির, এগুলো ঘুরে দেখতেই পারেন। তবে আমি ব্যক্তিগতভাবে ওই জায়গাগুলো তিরুবনন্তপুরমটা ঘুরে দেখিনি। আমি এখান থেকে সোজা চলে গিয়েছিলাম কোভালাম। আমার হোটেল আমি নিয়েছিলাম কোভালামে, এবং আজকের দিনের জন্য অর্থাৎ আমার ডে 6-এর রাত্রিবাস কিন্তু কোভালামেই আমি করব। কোভালামে মূলত 3খানা সি বিচ রয়েছে। এটা ভারতবর্ষের একটা ইন্টারন্যাশনাল বিচ, এবং এটা খুবই সুন্দর। কেরালা অফবিট কেরালা বলতে পারেন এটা, এবং এইটা ভারতের অন্যতম সেরা একটা সমুদ্র সৈকত। এই কোভালামে গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমেই গিয়ে পাবলিক ট্রান্সপোর্টে যেতে পারেন, অটো নিয়েও যেতে পারেন। আমি গেছিলাম ব্যক্তিগতভাবে সরকারি বাসে কোভালামে। এবার কোভালামে পৌঁছানোর পর আপনার যে হোটেল রয়েছে, আমি ছিলাম কোভালামে ভিনজিয়াম বিচে ছিলাম আমি, এবং ভিনজিয়াম বিচটা কিন্তু খুবই সুন্দর। ওটা কিন্তু মানে অল্প লোকজন, খুব কম ট্যুরিস্ট, খুব একটা বেশি কিছু নেই। কোভালামের বিচটা মূলত 3টে পার্টে বিভক্ত। একটা হচ্ছে ভিনজিয়াম বিচ, আরেকটা হচ্ছে হাওয়া বিচ, আর একটা নেক্সট হচ্ছে কোভালাম বিচ। তাহলে আমি ছিলাম ভিনজিয়াম বিচে প্রথম দিন, এবং বিচে পৌঁছালাম। সেখান থেকে আমি হোটেলে গেলাম, গিয়ে ওখানে হোটেলে চেক ইন করে আবার ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে বিচটা, এটা হচ্ছে ভারতের কালো বালির সমুদ্র সৈকত। এত সুন্দর বিচ, এত সুন্দর, মানে আপনার এটা সারা জীবন মনে থেকে যাবে। এটা আমি আপনাকে মানে প্রায় অলমোস্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোভালাম আপনারা যখন যাবেন প্রথমবারের জন্য, আপনার সারা জীবন মনে থেকে যাবে কোভালাম। এত সুন্দর সমুদ্র সৈকত হয়তো আপনি আগে কখনো আর দেখেননি। কোভালামের সমুদ্র সৈকত দেখবেন এবং মানে অবাক হয়ে যাবেন। এবং আমি আরেকটা জিনিস বলবো, যেহেতু তিরুবনন্তপুরমে আপনারা লাঞ্চ করেননি, এইখানে চলে আসুন। বিচ পারে অনেক রেস্টুরেন্ট রয়েছে, এবং সেই রেস্টুরেন্টগুলোতে আপনারা কিন্তু চাইলে
লাঞ্চ করে নিন। অনেক খাওয়া দাওয়ার জায়গা রয়েছে, সেখানে আপনারা দুপুরের লাঞ্চটা করতে পারবেন এবং আপনারা যখন খেতে বসবেন আপনারা দেখবেন আপনার বাঁদিকে সমুদ্র, আপনার বাঁদিকে সমুদ্র খেতে দিচ্ছে এবং সমুদ্রের ওই ভিউ নিয়ে ওইটা মানে অসাধারণ। ওখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম কোভালামে, খাওয়া দাওয়া করে নিয়ে মোটামুটি 2:30-3টের সময় খাওয়া দাওয়া করে তারপর আস্তে আস্তে বিচ পার দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে গিয়েছিলাম ভিনজাম লাইট হাউসে। ভিনজাম লাইট হাউসে পৌঁছে যান। লাইট হাউসে পৌঁছে গিয়ে কোভালামের পাখির চোখে কোভালামকে দেখুন এবং ওখানে যে সূর্যাস্ত হচ্ছে এই সূর্যাস্তটা মানে অনুভব করার চেষ্টা করুন। ভীষণ সুন্দর লাগবে, ভীষণ সুন্দর। ভালো করে সময় কাটিয়ে আবার সন্ধ্যের দিকে ফিরে আসুন। সন্ধ্যের দিকে ফিরে হোটেলে ফিরে যাবেন না। কোভালামে এসেছেন, সন্ধ্যেতে কোনোভাবেই হোটেলে ফিরে যাবেন না। সূর্যাস্তটা তখনও বেশ কিছুটা রেশ কিন্তু তখনও আপনার ওই সি বিচে থেকে যাবে। সি বিচে থেকে গেল, সি বিচের ওখানে দাঁড়িয়ে কিছুটা সূর্যাস্ত দেখবেন, আকাশের রঙের খেলা দেখবেন এবং তারপরে বিচ পারে একাধিক মানে খাওয়া দাওয়ার জায়গা রয়েছে, একাধিক জায়গা রয়েছে। আপনি কোনো একটা কিছু কফি নিলেন, আপনি একটা কোনো চা নিলেন, পকোড়া নিলেন, কিছু নিলেন, নিয়ে আপনি ওখানে বসে যান, বসে সময়টা উপভোগ করুন। কোভালামটা কিন্তু শুধুমাত্র কিন্তু মানে সকাল বা দুপুর দেখলে হবে না, কোভালামের সন্ধ্যাটা কিন্তু দেখার আছে। প্রচুর বিদেশি পর্যটক রয়েছেন ওখানে এবং আপনার কোভালামের এই সন্ধ্যাটা কিন্তু ভীষণ ভালো লাগবে। পরিবারের লোকজন নিয়ে সময় কাটান, গল্পগুজব করুন, সমুদ্রের হাওয়া খেতে খেতে সন্ধ্যের খাবার ওখানে খেয়ে তারপর রাতের খাবার খেয়ে একেবারে হোটেলে ফিরে আসুন। আজকে আমাদের রাত্রিবাস কিন্তু কোভালামেই। আমি যেহেতু গতকাল রাত আমরা ভিনজাম বিচে ছিলাম, আমার হোটেলটা কিন্তু খুবই সুন্দর ছিল, একটা প্রায় 30 বছর পুরনো একটা বাড়ি, মানে একটা কেরালান হাউস, এবং সেইখান থেকে সেই হোমস্টে থেকে আমি আবার জিনিসপত্র নিয়ে আজকে আমি একটু শিফট করে যাব কোভালামের পরের বিচটা, এটা হচ্ছে হাওয়া বিচ। এই হাওয়া বিচে আমি শিফট করে এসেছিলাম এবং হাওয়া বিচে শিফট করার আগে যেহেতু আমার এটা চেক আউট টাইম ছিল সকাল 9:30-10টা, তাহলে আমি ওই 9:30-10টার আগে আমি সকালবেলা কী করেছিলাম, আমি সকালবেলা কিন্তু মর্নিং ওয়াকের জন্য বেরিয়ে গেছিলাম। কোভালামের বিচে সকালে ঘুরে বেড়ান, বড় বড় মাছ ধরে আনে ওখানকার স্থানীয় মানুষেরা, সেই মাছ ধরা দেখুন। এছাড়াও আপনি যেটা করে নেবেন সেটা হচ্ছে ওখানে ফ্রুট স্যালাড বিক্রি হয় সকালবেলা, এই ফ্রুট স্যালাডটা টেস্ট করুন, না দুর্দান্ত লাগবে। সকালে ব্রেকফাস্ট করার আগে ফ্রুট স্যালাডটা খান। মাসেই আমি হাওয়া বিচের হোটেলে গিয়ে সমস্ত জিনিসপত্র রেখে দিলাম। তারপর রেখে দেওয়ার পর যেটা করলাম, একটা অটোওয়ালার সাথে কথা বললাম। অটোওয়ালার সাথে কথা বলে আজকে কিন্তু আমাদের কোভালামের থেকে ডে ট্যুর করব আমরা পুভার আইল্যান্ড, কেরালার ব্যাকওয়াটার যেটা খুবই বিখ্যাত, সেইখানে আজকে আমরা চলে যাব এবং অটোওয়ালার সাথে কথা বলে নেবেন। অটোওয়ালার সাথে কথা বলে চলে যান পুভার। পুভারের যে বোট মানে যেটা রাইডিং সেটা কিন্তু অবশ্যই করবেন। টাকার কথা ভাববেন না, এই জায়গাটা অ্যাটলিস্ট টাকার কথা ভাববেন না। ওদের একটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী একটা টাকার রেট রয়েছে, সেটা হচ্ছে 2,500 টাকা ওরা নেয়। মানে 6 জনের একটা বোটের জন্য, 6 জন হোক, 1 জন হোক, 2 জন হোক, যাই হোক, ওরা 2,500 টাকা নেবে 1 ঘন্টার জন্য, 3,000 টাকা নেবে 1.5 ঘন্টার জন্য। আপনারা আমি বলবো অন্য জায়গায় টাকা বাঁচিয়ে নেবেন। হোটেলে একটু কম জায়গায় মানে একটুখানি খারাপ জায়গায় থাকলেন বা একটু এদিক ওদিক হলো, খাওয়া দাওয়াটা একটু কম করলেন, কোনো ব্যাপার না, টাকা অন্য জায়গায় বাঁচিয়ে নেবেন, এইখানটা টাকা বাঁচাবেন না। কারণ এই যে এক্সপিরিয়েন্সটা হবে না, এই 2,500 টাকাটা যদি আপনি বাঁচাতে চান, এটা হয়তো কোনো দিন আপনার বাঁচবে না, কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা আপনি মিস করবেন। একদম নির্দ্বিধায় আমি বলবো আপনারা পুভারের ব্যাকওয়াটারের বোট রাইডটা অবশ্যই নিন, পারলে 1.5 ঘন্টার জন্যই নিন। নেগোশিয়েট করবে দাম, 3,000 টাকা ওরা রেট চাইবে, কিন্তু অবশ্যই দামটা কিছুটা কমাবে। আপনার যদি নেগোশিয়েট করার ক্যাপাসিটি থাকে আপনি নেগোশিয়েট করতে পারবেন। আর পুভার ব্যাকওয়াটারে বোট রাইডটা নিলে আপনার একটা অভূতপূর্ব অভিজ্ঞতা হবে। এই যে অভিজ্ঞতাটা এটা আপনার ভোলার নয় কোনো দিন। এত সুন্দর ম্যানগ্রোভের ফরেস্ট রয়েছে ওখানে, ওদের কতগুলো পয়েন্টস রয়েছে, এগুলো ওরা দেখাবে আপনাকে। ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে আপনার ওই ব্যাকওয়াটারটা চলে গেছে, তারপরে সেখানে ম্যানগ্রোভের সিক্রেট পয়েন্ট রয়েছে, পুরো মনে হচ্ছে আপনি অ্যামাজনের জঙ্গলে এসেছেন। এত সুন্দর, এত ভালো লাগবে ওই জায়গাটা পুভারের। তারপর সেখান থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে দেখবেন যে ওই যে নদীটার ওপর মানে বোট রাইডটা হয় ওটা হচ্ছে নাইয়ার রিভার। ওই নাইয়ার রিভারটা আর একটা ওখানে চ্যানেল বা একটা খাল রয়েছে যেটাকে বলে এভিএম ক্যানাল। ওই এভিএম ক্যানাল, নাইয়ার রিভার, এই দুটো গিয়ে মিশেছে অ্যারাবিয়ান সি এর সঙ্গে বা আরব সাগরের সাথে। ওই এস্চুয়ারি যে মোহনাটা যেখানে গিয়ে মিশছে ওই জায়গাটা আপনাকে নিয়ে যাবে। ওখানে একটা গোল্ডেন স্যান্ড বিচ আছে, ওই জায়গাগুলো ঘুরে ভালো করে দেখুন। এছাড়াও আপনারা ওখানে দেখতে পাবেন ফ্লোটিং হোটেল, ওখানে দেখতে পাবেন ফ্লোটিং রেস্টুরেন্টস। তা ফ্লোটিং রেস্টুরেন্টসে আপনারা চাইলে যেতে পারেন, চাইলে ওখান থেকে লাঞ্চও করতে পারেন। আমি করিনি কেন বলছি, আমি করিনি কারণ হচ্ছে মূলত আমার কাছে মনে হয়েছে, আমি ওখানে গিয়ে চেয়েছিলাম কেরালান থালি, তো কেরালান থালিটা সেখানে ওখানে অ্যাভেলেবেল ছিল না। আর আমাকে ওরা যেটা দিচ্ছিল সেটা হচ্ছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস বা বিরিয়ানি এইসব দিচ্ছিল, এবং তার রেট অনেক বেশি, 400-500 টাকা করে বিরিয়ানির রেট। তাহলে আমি ওখানে বসে ওই দাম দিয়ে ওই বিরিয়ানি খেতে রাজি নই, কারণ বিরিয়ানি আমরা কলকাতায় সবাই খাই। সুতরাং ওইখানে ওই কেরালার ব্যাকওয়াটারের মধ্যে বসে ওই বিরিয়ানি খেতে আমি রাজি ছিলাম না, ওই জন্য আমি ব্যক্তিগতভাবে করিনি। দামটাও আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, তাই জন্য আমি করিনি। আর তাছাড়া আমি ভেবেছিলাম যে ওখানে পুভার থেকে আমি যেহেতু ফিরে আসবো কোভালামে, সুতরাং কোভালামে এসে আমার কাছে যথেষ্ট ভালো রেস্টুরেন্টস রয়েছে, খাওয়া দাওয়ার
করার জন্য রেস্টুরেন্টস রয়েছে, তাহলে আমি সেখান থেকে আমরা খাওয়া দাওয়াগুলো করবো। করে আসার সময় অবশ্যই দেখবেন আজিমালা শিব টেম্পল, আজিমালা শিবা টেম্পল একটা দেখবেন, শিবের বিশাল বড় মূর্তি রয়েছে, আরব সাগরের উত্তাল ঢেউ, মানে ওখানে আজিমালা বিচ রয়েছে, বিচের পাশেই ওই মূর্তিটা, ভীষণ ভালো লাগবে ওই জায়গাটা একটু সময় কাটিয়ে তারপর আপনি আবার ব্যাক করে ফিরে আসুন কোভালামে। এবার আজকের রাত্রিবাস কিন্তু আপনার হাওয়া বিচ, কোভালামের হাওয়া বিচে রাত্রিবাস আমি করেছিলাম। কোভালামে যখনই আপনি যাবেন সন্ধ্যেটা কিন্তু আপনাকে ওই বিচ পাড়েই কাটাতে হবে, এত সুন্দর বিচ পাড়, এটা কিন্তু দীঘার বিচ পাড়ের মতো নয় যে প্রচুর মানুষ প্রচুর ক্রাউড এরকম নয়, আবার পুরীর মতোও নয় যে সব জায়গায় প্রচুর কেনাকাটা হচ্ছে তা নয়। ওই বিচটার মধ্যে একটা রোম্যান্টিসিজম রয়েছে, এই বিচ পাড়টার মধ্যে আপনার পরিবারের লোকজন নিয়ে যান, প্রিয় মানুষদের নিয়ে ভালো করে সময় কাটান, একদম ভীষণ পার্সোনালাইজ যে সময়টা আপনি কাটাবেন, এটা কিন্তু নির্দ্বিধায় বলা যায় আপনার এই পুরো দক্ষিণ ভারতের ট্যুরে মানে অন্যতম সেরা কিছু মুহূর্ত আপনি কোভালাম বিচে এই সন্ধ্যেবেলার মুহূর্তগুলোতে পাবেন। এরপর সন্ধ্যেবেলা ওখানে সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে আসুন, হোটেলে ফিরে এসে রেস্ট নিয়ে নিন। আজকে রাত্রিবাস আমাদের কোভালামের হাওয়া বিচেই। আজকে আমাদের দক্ষিণ ভারতে 8 নম্বর দিন। 8 নম্বর দিনে আমরা কি করব, কোভালাম থেকে আমরা একটা ট্রেন নেব। কোভালাম থেকে আমরা কি করে ট্রেন নেব, কোভালাম থেকে আমরা প্রথমে একটা অটো নিয়ে নেব, অটো নিয়ে সোজা চলে যাব হচ্ছে তিরুবনন্তপুরম স্টেশন, তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশন। তিরুবনন্তপুরম সেন্ট্রাল থেকে ওখান থেকে আমরা ট্রেন নিয়ে নেব, আর মোটামুটিভাবে বলতে গেলে 40 মিনিটের ট্রেন জার্নি, এটা খুবই ইজি হয়ে যাবে আপনাদের জন্য। সকালবেলা প্রচুর অ্যাভেলেবেল ট্রেন পাবেন, ভোরে সকালের দিকে 9টা, 9:30, 10টা এই সময় যে কোনো সময় তিরুবনন্তপুরম সেন্ট্রাল স্টেশনে যান, গিয়ে একটা ট্রেন নিয়ে নিন, ওখান থেকে ট্রেনে করে সোজা পৌঁছে যান ভারকালা। ভারকালা শিবাগিরি স্টেশনটার নাম। ভারকালা শিবাগিরিতে গিয়ে ওখানে একটা লোকাল অটো নেবেন, অটো ভাড়া নেবে 100 টাকা, আপনার যে বুক করা হোটেল রয়েছে সেইখানে পৌঁছে যান। ভারকালা হচ্ছে আমার মতে, আমাকে যদি জিজ্ঞেস করেন, দক্ষিণ ভারতের সবথেকে সেরা সমুদ্র সৈকত, সবথেকে সেরা। এটা কিন্তু আমি বলছি, এত বড় কথাটা দায়িত্ব নিয়ে বলছি, দক্ষিণ ভারতের সবথেকে সেরা সমুদ্র সৈকত যদি কিছু থাকে, গোয়ার কথা মাথায় রেখেই বলছি, ভারকালার মতো সুন্দর সমুদ্র সৈকত আপনি বোধহয় আর কোথাও মানে দ্বিতীয় খুঁজে পাওয়া খুব দুষ্কর। আমি যদিও কর্ণাটকা যাইনি, কর্ণাটকার কথা আমি বলতে পারবো না, কিন্তু যেটুকু আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় মনে হয়েছে ভারকালা ভীষণই সুন্দর। ভারকালা হচ্ছে একটা ক্লিফ বিচ, এটা হচ্ছে একটা ক্লিফ বিচ, ভারতবর্ষের একমাত্র ক্লিফ বিচ বলতে পারেন এই ভারকালা। এখানে ভারকালায় পৌঁছে যান সকাল সকাল, এবং সেখানে সকালবেলা পৌঁছে গিয়ে আপনি সকালে সমুদ্র সৈকতটা ভালো করে ঘুরে দেখুন। ভারকালায় দুটো ক্লিফ রয়েছে, একটা হচ্ছে সাউথ ক্লিফ, একটা হচ্ছে নর্থ ক্লিফ। আপনারা যদি থাকার জন্য বলেন, আমি বলবো থাকার জন্য আপনারা নর্থ ক্লিফের কাছাকাছি থাকুন। আমি যে হোটেলটা ছিলাম ওটা নর্থ ক্লিফের কাছাকাছি। সাউথ ক্লিফটা একটুখানি লোকজন কম, মানে একটু ডেজার্টের টাইপের জায়গা, দুটোই প্রাকৃতিকভাবে ভীষণই সমৃদ্ধ। কিন্তু নর্থ ক্লিফে ভারতবর্ষের সেরা কিছু খাবারের দোকান বা রেস্টুরেন্টস রয়েছে, ওই জায়গাগুলো আপনারা অ্যাক্সেস করতে পারেন, ওইখানকার খাবারগুলো খেতে পারেন। অসম্ভব ভালো খাবার ভারকালার, প্রচুর বিদেশি পর্যটক থাকবে এবং খাওয়া দাওয়ার মান কোয়ালিটি খুবই ভালো। 350 টাকা 300 টাকা এরকম রেঞ্জে আপনারা বিভিন্ন রকমের ননভেজ আইটেম পাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রেস্টুরেন্টসে গিয়ে আপনারা ওই খাবারগুলো অর্ডার দিন, খাওয়া দাওয়া করুন। একটা ক্লিফের ওপরে, বুঝতে পারছেন, সমুদ্রের পাশে একটা বড় পাহাড়, পাহাড়ের ওপরে একটা বড় পাহাড়ের একটা চূড়ার টিলার ওপরে সেই পরপর সব খাবারের দোকানগুলো রয়েছে, সেখানে বসুন, বসে খান। আপনার বাঁ দিকে একটা দেখবেন বড় সমুদ্রের একটা পাহাড়ের নিচে খাদ পড়ে গেছে, খাদের ওপরে, তারপরে খাদের পরে রয়েছে একটা আউটস্ট্রেচ একদম সমুদ্রের সি বিচ, তারপরে অসম্ভব সুন্দর সমুদ্র। এই ভারকালা সি বিচটা মানে সমুদ্র দেখতে দেখতে এই দুপুরের খাওয়াটা আপনারা এনজয় করে নিন। তারপরে দুপুরের খাওয়াটা এনজয় করে নিয়ে আমি বলবো হোটেলে গিয়ে একটু রেস্ট নিন। দুপুরের দিকটা গরম থাকতে পারে, সেই জন্য আপনারা যদি মনে করেন একটু 1-2 ঘন্টা রেস্ট নিয়ে তারপর মোটামুটি 3:30টার সময় ভারকালা থেকে মানে হোটেল থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে এসে সোজা চলে আসুন ভারকালার পাপনাশম বিচে। পাপনাশম বিচ হচ্ছে ভারকালার একটা অন্যতম সিগনিফিকেন্ট বিচ, এটা সাউথ ক্লিফের দিকে পড়ে। ওইখানে সাউথ ক্লিফে পাপনাশম বিচে গিয়ে বিচের সময় কাটান, ওখানে অনেক কিছু হয়, প্যারাগ্লাইডিং হতে পারে, বা ওই সাউথ ক্লিফ থেকে প্যারাগ্লাইডিং হয়, ওখানে হর্স রাইডিং হয়। বিকেলে মানে সমুদ্রের পাড় ভীষণই ভালো লাগবে। সূর্যাস্তটা দেখার চেষ্টা করুন ওই ভারকালা সি বিচে, এত ভালো লাগবে সূর্যাস্ত, দারুণ লাগবে। এর একটু আগে আগে আপনারা আবার ওইখান থেকে ক্লিফ দিয়ে উঠে সোজা চলে আসুন নর্থ ক্লিফের দিকে। নর্থ ক্লিফে এসে দেখবেন একটা একদম অন্য রকমের অ্যাটমসফিয়ার। কীরকম, ওখানে মানে বিভিন্ন রকমের গান হচ্ছে সমস্ত জায়গায়, কোনো জায়গায় কোনো খাবার জায়গা আছে গান হচ্ছে। যেমন ওখানকার একটা দোকান, আমাকে সকালে আমি গেছিলাম, তো সন্ধ্যেবেলা যাচ্ছিলাম, আমাকে বললো যে স্যার আপনি আসুন, আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটুখানি ভিডিও ক্লিপস নিয়ে যান। গান হচ্ছিল ভীষণ সুন্দর। না অ্যাকচুয়ালি গাইছে কারা,
গাইছে হচ্ছে বিভিন্ন রকমের মানে ট্রাভেলার্স আছে যারা যারা গান গাইতে পারে, তাদেরকে ওরা ওখানে রেখে ওই গানগুলোর পারফরমেন্সগুলো করে। মানে মোটামুটিভাবে সন্ধ্যেবেলা 7টা থেকে শুরু হয়, 11টা 11:30 পর্যন্ত এই মানে এই পারফরমেন্সগুলো চলে। একটু উপভোগ করুন। ওখানে ভালো ভালো স্মুদি পাওয়া যায়। স্মুদি মানে বিভিন্ন রকমের ফল টল দিয়ে আপনাকে একটা জুস টাইপের জিনিস বানিয়ে দেবে, সেই স্মুদিগুলো নিন। ওখানে একটা অর্ডার করুন, একটা স্মুদি মোটামুটি 100-120 টাকা মানে এরকম রেট। ওইটা স্মুদি নিয়ে সোজা বসে যান, বসে ওখানে ওই গানগুলো উপভোগ করুন। আর গিয়ে কিন্তু ভার্কালাতে কখনোই হোটেলে গিয়ে সন্ধ্যে কাটাবেন না। ভার্কালার সন্ধ্যেটা যতটা পারেন ওই সি বিচের ওই ক্লিফের ওপরেই কাটানোর চেষ্টা করুন। ক্লিফটাই ওখানকার মেন অ্যাট্রাকশন, ভারতের ক্লিফ বিচ ওটা। সন্ধ্যে কাটান 7:30, 8টা, 9টা পর্যন্ত, যতটা ভালো লাগে আপনার, যতক্ষণ ইচ্ছা। আপনি 11টা পর্যন্ত ওখানে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি কোথায় হোটেল নিয়েছেন সেটা খুব নির্ভর করবে পুরো এই বিষয়টার উপর, আপনার এই প্ল্যানিংটার উপর। তাহলে এবার বিষয় হচ্ছে আপনি খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করে রাতের খাওয়া দাওয়া করে ভার্কালা থেকে আপনি সোজা চলে আসুন আপনার হোটেলে। আজকে আমাদের রাত্রিবাস কিন্তু এই ভার্কালাতেই। আজকে আমাদের 9ম দিন দক্ষিণ ভারতীয় ট্যুরের। এই 9ম দিনে আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে আমরা ভার্কালা থেকে চলে যাব অ্যালেপ্পি। ট্রেন নিয়ে নিন, আপনাদের ট্রেন পাওয়া যাবে ভার্কালা থেকে অ্যালেপ্পি যাওয়ার জন্য। আমি যদিও ট্রেন পাইনি, মানে আমার মানে লাস্ট মিনিট একটা বলতে পারেন আমার অ্যালেপ্পি যাওয়ার ইচ্ছা ছিল না, তো আমার ওয়াইফ ভীষণ বলছিল যে অ্যালেপ্পি যাবে, ওর খুবই একটা ভালো লাগার জায়গা এই ব্যাকওয়াটারটা। পুভাট মিনিট আমাদের একটা প্রোগ্রাম করি এবং তখন আমি ট্রেনের টিকিট পাই না এবং এটা একটা অন্য রকম পদ্ধতিতে গিয়ে আমি অ্যালেপ্পিতে পৌঁছই। সেটা আমি আবার পরে বিস্তারিত আলোচনা করব অন্য ভিডিওতে। তো এইখানে যেটা করবেন আপনারা সেটা হচ্ছে আপনারা ভার্কালা থেকে ট্রেনের টিকিট নিয়ে সোজা অ্যালেপ্পি চলে যান। অ্যালেপ্পি পৌঁছে অ্যালেপ্পিতে আপনারা চাইলে হাউসবোটে রাত কাটাতে পারেন। হাউসবোটে রাত কাটাতে চান, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বললাম, আপনারা যদি কেউ হাউসবোটে রাত কাটাতে চান কাটাতেই পারেন, সেটা আপনাদের ইচ্ছা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে হাউসবোটে রাত কাটাইনি, কারণ আমার কিছু কিছু জায়গায় প্রবলেম মনে হয়েছিল, সেই জন্য আমি কাটাইনি। এটা অনেক কস্টিংয়ের দিক থেকেও অনেক বেশি, মানে এটা খুব কস্টলি কিন্তু হাউসবোটে রাত কাটানোটা। আর দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে আপনারা ওখান থেকে একটা শিকারা নিয়ে নিলেন, একটা বোট ভাড়া করে নিলেন, সেখানে আপনারা 2 ঘন্টা 3 ঘন্টা যতটা পারেন আপনারা কিন্তু এই জায়গাটা উপভোগ করুন। এই অ্যালেপ্পির ব্যাকওয়াটারটা ভীষণই সুন্দর। এই অ্যালেপ্পির ব্যাকওয়াটারের দ্বিতীয় কোনো এক্সাম্পল সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে হয়তো আপনি কোথাও খুঁজে পাবেন না। সুতরাং এই জায়গাটা কিন্তু করতেই হবে। অ্যালেপ্পিতে এসেছেন অবশ্যই ব্যাকওয়াটারে যান, এই জায়গাটা কিন্তু উপভোগ করার চেষ্টা করুন। ফিরে আসুন অ্যালেপ্পি শহরে, সেখানে আপনারা লাঞ্চ করে নিন অ্যালেপ্পিতে লাঞ্চ করে তারপর বিকেলবেলাটা আমি বলবো যে অ্যালেপ্পি শহরটা একটু ঘুরে দেখুন। অ্যালেপ্পি শহরে অনেক কিছু কিন্তু আছে দেখার মতো সেটা। আর বিশেষ করে একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে কেরালা কাটন। এই শাড়ি যদি আপনারা কিনতে চান অ্যালেপ্পি কিন্তু খুব একটা ভালো জায়গা আপনাদের জন্য হতে পারে। সেটা কেন? কেরালা কাটন, আমি ব্যক্তিগতভাবে কেরালা কাটন কিন্তু এই অ্যালেপ্পি এই শহরটাতে এখান থেকে একটা দোকান থেকে কিনেছিলাম। তো ওখানে মোটামুটি আমি ভালো কালেকশন দেখতে পেয়েছি, সেই জন্যই আমি আপনাদের এটা সাজেস্ট করলাম। আজকে আমাদের রাত্রিবাস কিন্তু অ্যালেপ্পিতে। আজ দক্ষিণ ভারতে আমাদের 10ম দিন, আজকে আমাদের ট্যুরের 10ম দিন এবং 10ম দিনের সকাল। আর অ্যালেপ্পিতে আমাদের ডে 2। অ্যালেপ্পিতে সকালবেলা ব্রেকফাস্ট করে নিন। আমি যে হোমস্টেতে ছিলাম খুবই অসাধারণ হোমস্টে, আর ওখানে যিনি হোস্ট ছিলেন খুবই ভীষণই মানবিক একজন মানুষ এবং উনি খাওয়া দাওয়া করাতে ভালোবাসেন মানুষকে, তাদের যে গেস্টদের, এবং উনি আমাদের খুবই যত্ন সহকারে খুবই যত্ন নিয়ে খাওয়া দাওয়া করিয়েছেন। আমরা খুবই প্লিজড ওনার ব্যবহারে। আর ব্রেকফাস্ট করার পর আমরা যেটা করেছিলাম, আমরা ব্রেকফাস্ট করার পর একটা অটো নিই এবং সেই অটো নিয়ে আমি পৌঁছে যাই অ্যালেপ্পির অ্যালাফুজা বিচে। ওটাকে বলা হয় অ্যালাফুজা পায়ার বিচ। ভারতবর্ষের একমাত্র পায়ার বিচ কিন্তু এই অ্যালেপ্পিতেই রয়েছে। এই বিচটা ঘুরে দেখুন, বিচটা খুব সুন্দর। অ্যালেপ্পির সমুদ্র সৈকত, এখানে আপনি সময় কাটান। এখানে স্নান করা যায় না অ্যালেপ্পি সমুদ্র সৈকতে, কিন্তু আপনি অনেকক্ষণ সময় কাটাবেন, ওই বিচটা খুবই ভালো লাগবে। অ্যালেপ্পির বিচে সময় কাটানোর পর আপনি মোটামুটিভাবে 11টা 11:30 12টা নাগাদ ফিরে আসুন। এবার 12টাতে কিন্তু হোটেলটা চেক আউট করে দিতে হবে আপনাদের। হোটেলের সাথে একটু কথা বলে রাখুন, আপনার জিনিসপত্রগুলোকে বাইরে দরকার পড়লে দিয়ে দিন, রিসেপশন হোক বা বাইরে যদি কোনো রুম থাকে সেখানে আপনারা জিনিসপত্র রেখে দিলেন। রেখে দিয়ে আমি বলবো এই অ্যালেপ্পিতে থাকার সময় একটা জিনিস কোনোভাবে মিস করবেন না, সেটা হচ্ছে আজকের দিনের লাঞ্চটা করুন কেরালা থালি দিয়ে। এই কেরালা থালিটা অ্যালেপ্পির একটি বিখ্যাত রেস্টুরেন্ট রয়েছে, সেটার নাম হচ্ছে ক্যাসিয়া। সেই ক্যাসিয়া রেস্টুরেন্টে গিয়ে আপনারা কিন্তু আজকের এই কেরালা থালিটা উপভোগ করুন। আমরা চলে গেছিলাম ওখান থেকে, মানে অ্যালেপ্পি শহর থেকে ওই রেস্টুরেন্টসে যেতে মোটামুটিভাবে 15-20 মিনিট সময় লাগবে। ব্যাকওয়াটারের পাশ দিয়ে যাবে, একটা অটো ভাড়া করে নিন, 100 টাকা মতো নেবে এবং ওই রেস্টুরেন্টসে আপনাকে পৌঁছে দেবে। এবং ওখানে কেরালা থালিটা ভীষণই সুন্দর লেগেছিলো, আমাদের খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে ওই কেরালা থালিটা ওখানে খেতে পারেন। এবং খাওয়া দাওয়া করে নিয়ে মোটামুটি একটু তাড়াতাড়ি করে ফিরে আসবেন, কারণ 2:30-এর মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবেন, কারণ অ্যালেপ্পি থেকেই কিন্তু আজকে আমাদের ট্রেন রয়েছে 3:20 ওই ট্রেন ধরার জন্য আপনাকে কিন্তু বেশ কিছুটা আগে আপনাকে অ্যালেপ্পি স্টেশনে পৌঁছে যেতে হবে।
আবার খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে আসলেন, লাগেজগুলো নিলেন, নিয়ে আপনি সোজা চলে যান স্টেশনে এবং ওই 3:20 ওই ট্রেন আপনি ধরে নিন। 3:20 ওই ট্রেনটা ধরে নেওয়ার পর আপনি এবার আমাদের গন্তব্য হবে অ্যালেপ্পি থেকে কোয়েম্বাটুর। তাহলে আমরা ছিলাম কেরালা থেকে আবার যাচ্ছি আমরা তামিলনাড়ু। কোয়েম্বাটুর কিন্তু তামিলনাড়ুতেই পড়ে। আচ্ছা, এবার এইখানে অ্যালেপ্পি থেকে যে ট্রেনটা আমি ধরবো সেই ট্রেনটার নাম হচ্ছে এমজিআর সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস। সেই ট্রেনটা 3:20 অ্যালেপ্পিতে আসবে এবং আমরা এখানে কিন্তু অনেকক্ষণের জার্নি, প্রায় ধরে নিন 7 ঘন্টা 8 ঘন্টার জার্নি। এই জার্নিটা আমরা করে মোটামুটিভাবে রাত্রি 10টা নাগাদ আমরা কোয়েম্বাটুর শহরে গিয়ে পৌঁছবো, কোয়েম্বাটুর স্টেশনে গিয়ে পৌঁছবো। কোয়েম্বাটুরের স্টেশনে আশেপাশেই প্রচুর হোটেল রয়েছে, আপনি অনলাইনেও অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আগে থেকে হোটেল বুক করে রাখুন, যেহেতু রাত্রেবেলা যাচ্ছেন 10টার সময়, হোটেল আগে থেকে বুক করে রাখুন। কোয়েম্বাটুরে গিয়ে আপনি কিন্তু সোজাসুজি আপনার আর এখানে করণীয় কিছু নেই, যেহেতু রাত্রি 10টা বেজে গেছে। আপনি ওখানে গিয়ে কোনো জায়গায় একটা রাতে ডিনার করুন, ডিনার করে একটা হোটেলে চলে যান, গিয়ে ওখানে চেক ইন করে রাতে সেদিনকে ঘুমিয়ে পড়ুন। তাহলে আমাদের আজকের রাত্রিবাস কিন্তু কোয়েম্বাটুরে। আজকে দক্ষিণ ভারতের 11তম দিন। 11তম দিনে আজকে আমরা দক্ষিণ ভারতে আমরা গতকাল রাত কাটিয়েছি কোয়েম্বাটুরে। গতকালে আমরা রাত্রেবেলা আমরা কোয়েম্বাটুরে এসে পৌঁছেছি এবং কোয়েম্বাটুর থেকে আজকে আমরা যাব উটি। কোয়েম্বাটুর থেকে আজকে ভোর সকালবেলা উঠে পড়ুন, সকালবেলা মোটামুটি 4:30টার সময় উঠে পড়ুন এবং সেখান থেকে চলে যান কোয়েম্বাটুর নিউ বাস স্ট্যান্ড। একটা অটো নিয়ে নেবেন, কোয়েম্বাটুরের স্টেশন থেকে অটো নিলে নিউ বাস স্ট্যান্ড চলে যেতে পারবেন। প্রথম বাসটা ধরে নেওয়ার চেষ্টা করুন। আমি প্রথম বাসে করে গেছিলাম, আপনারা চাইলে গাড়ি ভাড়া করেও যেতে পারেন। গাড়ি ভাড়া মোটামুটিভাবে উটি যেতে 3,500 থেকে 4,000 টাকা খরচ হয় কোয়েম্বাটুর থেকে। তাহলে কোয়েম্বাটুর থেকে পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে পার্সোনালি যেতে পারেন, সেটা ভালোই লাগবে। আর আমি গেছিলাম একটা গভর্নমেন্ট বাসে, যেটাতে আমার বাস ভাড়া লেগেছিল 80 টাকা। এই 80 টাকা বাস ভাড়া দিয়ে আমি পৌঁছে গেছিলাম কোয়েম্বাটুর থেকে উটি পর্যন্ত। তা উটিতে গিয়ে এবার আপনি কি করবেন, উটিতে আপনার উটি যেহেতু ভীষণই একটা ভালো হিল স্টেশন, দক্ষিণ ভারতের খুবই সিগনিফিকেন্ট একটা হিল স্টেশন উটি। এবার নীলগিরি হিলসের মধ্যে পড়ে তো উটিটা, একদম অন্যরকম। আপনারা যারা মনে করেন যে আমরা দার্জিলিং গেছি তাহলে উটি কি দেখবো, তা নয়, কিন্তু একদম আলাদা, একদম আলাদা। অবশ্যই উটি যান এবং উটিতে গিয়ে এখানে আপনি অনেক অ্যাভেলেবেল হোটেল পেয়ে যাবেন। উটিতে হোটেলের রেট হচ্ছে প্রায় 1500 থেকে 2000 টাকা, এসি নন এসি হোটেল আপনি পাবেন। আর উটিতে গিয়ে হোটেল নিয়ে নিই। হোটেল নেওয়ার পর আপনি কি করবেন, আপনি সোজা উটির বাজারে চলে আসুন। ওখানে সকালে ব্রেকফাস্ট করে নেওয়ার পর ওখানে ব্রেকফাস্ট বলছে দক্ষিণ ভারতের ব্রেকফাস্টে আমি করেছিলাম। ওখানে ব্রেকফাস্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে একটা সাইট সিনের জন্য গাড়ি বুকিং করে নিন। সাইট সিন করার জন্য আপনার গাড়ি ভাড়া মূলত কম বেশি 2000 টাকা মতো নেয়। 2000 টাকা দিয়ে গাড়ি বুকিং করে আপনি উটির কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করুন। আশেপাশে যে পয়েন্টসগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই পড়বে দোদাবেতা পিক। উটির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, সেই দোদাবেতা পিক আপনি ওখানে চলে যান। দোদাবেতা পিকের ওখানে একটা ভিউ টাওয়ার আছে, সেখান থেকে আপনি উটির বিভিন্ন অংশ দেখতে পাবেন, সেই জায়গাটা দেখুন। দোদাবেতা পিক দেখে সোজা চলে আসুন দোদাবেতা টি ফ্যাক্টরি। এটা কিন্তু একটা ইউনিক এক্সপিরিয়েন্স হবে। টি ফ্যাক্টরির ভেতরে গিয়ে দেখতে পাবেন যে আমরা যে চা খাই ওই চাটা কীভাবে তৈরি হয়, চায়ের পাতা থেকে কীভাবে চায়ের যে ডাস্ট বা পাউডার যেটা কীভাবে তৈরি হয়, পুরো প্রসেসিং সিস্টেমটা আপনাকে দেখাবে। 20 টাকা টিকিট লাগবে, 20 টাকা টিকিট, সেটা ক্যাশে দেওয়া যাবে না, ইউপিআই এর মাধ্যমে দিতে হবে। দিয়ে ওই চায়ের ফ্যাক্টরিতে চলে যান, ওখানে গিয়ে দেখুন যে কীভাবে চা তৈরি হচ্ছে। চায়ের ফ্যাক্টরি দেখার পর ওখান থেকে বেরিয়ে চলে যান দোদাবেতা চকলেট ফ্যাক্টরি। ওখানে দেখুন যে কীভাবে চকলেট তৈরি হচ্ছে। উটিতে চকলেট কিন্তু খুব বিখ্যাত, উটি গেলে অবশ্যই চকলেট কিনবেন। ওখানকার চকলেট আমি ব্যক্তিগতভাবে কিনেছিলাম ওই চকলেট ফ্যাক্টরি থেকেই চকলেট পাওয়া যায়। প্রচুর রকমের বিভিন্ন রকমের চকলেটস রয়েছে, আপনি চাইলে ওখানে কেনাকাটা করতে পারেন। খুবই ভালো কোয়ালিটি চকলেট, আমি নিজে কিনেছি এবং নিজে খেয়েও দেখেছি। এরপর টি ফ্যাক্টরি চকলেট ফ্যাক্টরি দেখা হয়ে গেল। তারপর আপনি সোজা চলে আসুন উটির বোটানিক্যাল গার্ডেনে। এখানে কিন্তু এন্ট্রি ফি 100 টাকা পার হেড। উটির বোটানিক্যাল গার্ডেন খুবই সুন্দর। এখানে আপনাদের বিভিন্ন গাছগাছালি রয়েছে, প্রচুর পুরনো গাছ রয়েছে। এছাড়া ওখানে একটা গ্রিন হাউস রয়েছে, সেখানে বিভিন্ন রকমের অর্কিড থেকে শুরু করে বিভিন্ন রকমের ফুলের সম্ভার রয়েছে। আপনারা এই জায়গাটা সময় কাটান। মোটামুটিভাবে ওখানে একটা ভ্যালি মতো করা আছে, বাগান মতো, সেইখানটা পাহাড়ে ঘেরা একটা ছোট্ট মানে গার্ডেন, খুবই সুন্দর। এবং ওই জায়গাটা আপনারা মোটামুটিভাবে 2 ঘন্টা মতো সময় কাটিয়ে তারপর সেখান থেকে চলে যান উটি রোজ গার্ডেন। উটি রোজ গার্ডেন হচ্ছে উটির গোলাপের বাগান, এটা খুবই মানে বিখ্যাত। শীতের সময় প্রচুর আপনি ফুল পাবেন ওখানে। রোজবাগ গার্ডেন দেখার পর আপনি ওখান থেকে চলে আসুন উটি লেক। এবং উটি লেকে আমি বলবো যে ওখানে বোটিংয়ের ফেসিলিটি আছে, ওখানে প্যাডেল বোট করা হয়, 400 টাকা করে নেয় এক একটা বোটে। তা আপনি 8 ঘন্টা করে ওরা সময় দেয়, 8 ঘন্টার জন্য ওইখানে চাইলে আপনি বোটিং করতে পারেন। মনে রাখবেন এটা কিন্তু প্যাডেল বোট নিজে চালাতে হয়, এখানে কিন্তু বোটে কেউ চালিয়ে দেবে না। তা যদি আপনি স্বাচ্ছন্দ্য বোধ না করেন তাহলে যাবেন না, তাহলে এমনি বাইরে থেকে ওই লেকটা উপভোগ করুন।
মানে ভেতরে গিয়ে নৌকা চালানোর কোনো দরকার নেই। যদি মনে করেন আপনি যে যাবেন তাহলে অবশ্যই যেতে পারেন, যেটা 400 টাকা লাগবে। উটির ওই বোটিংটা করার পর আপনি আবার যথারীতি উটির যে বাজার সেখানে ফিরে আসুন, ফিরে এসে আজকে এখান থেকেই লাঞ্চ করুন। আজকে যেহেতু শৈল শহর, আজকে আমাদের রাত্রিবাস কিন্তু এই উটিতেই, এবং সন্ধ্যেবেলা উটির মার্কেট ঘুরে দেখুন। আজ দক্ষিণ ভারতে আমাদের 12তম দিন, আর আজকে আমরা সকালবেলা উটির থেকে ট্রেন ধরে চলে যাব। ট্রেনটা কীভাবে ধরবেন, ওখানে উটিতে টয় ট্রেন রয়েছে, সেই টয় ট্রেনটা খুবই বিখ্যাত। যে স্টেশন উটি সেটার নাম হচ্ছে উদগমণ্ডলম। উদগমণ্ডলম স্টেশন থেকে মেট্টুপালায়ম পর্যন্ত, মেট্টুপালায়ম মানে আমাদের কোয়েম্বাটুর, যেখান থেকে আমরা এসেছিলাম কোয়েম্বাটুরের কাছাকাছি একটা স্টেশন, যেটার নাম হচ্ছে মেট্টুপালায়ম। উদগমণ্ডলম থেকে মেট্টুপালায়ম পর্যন্ত একটা টয় ট্রেন সার্ভিস রয়েছে, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই টয় ট্রেনটা অবশ্যই চড়ুন। টয় ট্রেনটা চড়ে পুরোটা আসবেন না, টয় ট্রেনটা চড়ে আমি বলবো কুন্নুর পর্যন্ত আসুন, কুন্নুর পর্যন্ত আসুন। বা আপনারা যদি ব্যক্তিগতভাবে গাড়ি নিয়ে আসতে চান গাড়ি নিয়েও আসতে পারেন, গাড়ি নিয়ে আসলেও একটা প্ল্যান করা যায়। গাড়ি নিয়ে আসলে সকালবেলা গাড়ি নিয়ে চলে এলেন, সেখানে কুন্নুরে নেমে গেলেন, কুন্নুরে নেমে কুন্নুরের কিছু সাইট সিনস আছে সেগুলো আপনারা করতে পারেন। যেমন এর মধ্যে রয়েছে ধরুন কুন্নুরের ভ্যালি ভিউ পয়েন্টস রয়েছে, গলফ লিঙ্কস রয়েছে, টি গার্ডেন রয়েছে, এমআরসি রয়েছে, সিনস পার্কস, ল্যাম্পস রক, এগুলো সব কুন্নুরের বিভিন্ন সাইট সিনস। মোটামুটিভাবে কুন্নুরের সাইট সিন করতে আপনার খরচ হবে 2500 টাকা। তো এই কুন্নুরের সাইট সিনসগুলো আপনি করে নিলেন। যদি আপনি গাড়িতে আসেন তাহলে কুন্নুরের সাইট সিনসটা করে নিয়ে আপনি বাসেও আসতে পারেন চাইলে, বাসে এসে কুন্নুরে নেমে গেলেন, বেশিক্ষণ সময় লাগে না। কুন্নুরে নেমে গিয়ে সাইট সিনস করে নিলেন একটা গাড়ি ভাড়া করে। আবার তারপরে কী করবেন, দুপুরের দিকে একটা ট্রেন রয়েছে টয় ট্রেন, ওই টয় ট্রেনটা কুন্নুর থেকে টয় ট্রেনটা ধরে নিন। কুন্নুর থেকে টয় ট্রেনটা ধরে সোজা চলে আসুন আপনার মেট্টুপালায়ম পর্যন্ত। তাহলে যদি আমি মেট্টুপালায়মে চলে এসেছিলাম, এবং আজকে আমার রাত্রিবাস কিন্তু কোয়েম্বাটুর শহরেই। আজকে আপনারা যদি চান তো কুন্নুরে একদিন রাত্রে থাকতেও পারেন। তাহলে 12 নম্বর দিনে আপনি কুন্নুর থেকে সোজা আবার কোয়েম্বাটুর চলে আসুন। কোয়েম্বাটুরে আজকে যখন রাত্রে ঢুকবেন তখন আর কোয়েম্বাটুরে আপনি কোন সময় ঢুকছেন সেটার উপরে নির্ভর করবে। আমার হাতে সময় ছিল না, আমি আপনাদের বলবো যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা কোয়েম্বাটুরে আসার পর এখান থেকে আদিযোগীটা অবশ্যই দেখতে যান। আমার হাতে সময় ছিল না, এটা আমার একটা মানে দুর্ঘটনা ঘটেছিল বলতে পারেন। ট্রেনে একটা প্রবলেম ছিল, সেই জন্য অনেকটা লেট করে আমার ট্রেন, তাই জন্য আমি যেতে পারিনি। আমার একটা দুঃখ রয়েই গেছে। আদিযোগীর যে সন্ধ্যেবেলার যে শোটা হয় সেটা আপনারা অ্যাটেন্ড করার চেষ্টা করুন কোয়েম্বাটুরে এসে। তাহলে আদিযোগী ওখান থেকে প্রায় 30 কিলোমিটার, আবার রাত্রেবেলা ওখান থেকে 30 কিলোমিটার দেখে আবার ফিরে আসবেন, কোনো অসুবিধা কিছু নেই। 13 নম্বর দিন সকাল, 13 নম্বর দিন সকালবেলা আমরা কোয়েম্বাটুর থেকে ট্রেন ধরবো। কোয়েম্বাটুর থেকে যেখানে রয়েছেন আপনি, যে হোটেলে রয়েছেন আশেপাশ থেকে কোনো জায়গা থেকে হোটেল থেকে ব্রেকফাস্ট নিন। ব্রেকফাস্ট নেওয়ার পর আপনি সোজা চলে যান ট্রেন ধরতে। আমরা এখান থেকে 9টার মধ্যে ট্রেন ধরে আমরা চলে যাব সোজা এখান থেকে কেএসআর বেঙ্গালুরু। ধরে নিন সকাল 9টার সময় যদি আপনি ট্রেনে ওঠেন, বিকেল 4টের মধ্যে আপনি বেঙ্গালুরু পৌঁছে যাবেন, কেএসআর বেঙ্গালুরু। কেএসআর বেঙ্গালুরুতে পৌঁছে গেলেন, তারপর বেঙ্গালুরু শহরটা আপনি হোটেলে চেক ইন করে নিলেন। সন্ধ্যের দিকে বেঙ্গালুরু শহরটা ঘুরে দেখলেন, কিছুটা যেটুকু সম্ভব আপনার পক্ষে বাজারঘাট ঘুরে দেখা সম্ভব সেইটুকু দেখবেন, দেখে খাওয়া দাওয়া করলেন। এবং তারপরের দিন কেএসআর বেঙ্গালুরু থেকে আবার ট্রেন ধরবো কলকাতা আসার জন্য। কেএসআর বেঙ্গালুরু থেকে আপনাদের বিভিন্ন রকম ট্রেন রয়েছে, যেমন দুরন্ত এক্সপ্রেস আছে, আপনি চাইলে দুরন্ত এক্সপ্রেস ধরতে পারেন, যার 3 AC ভাড়া হচ্ছে 3890 টাকা। 3 ACতে দুরন্ত এক্সপ্রেসে যদি আপনি আসেন তাহলে তার ভাড়া হবে 3890 টাকা। স্লিপারে আসলে 1650 টাকা করে প্রতিজনের ভাড়া পড়বে। তাহলে কলকাতায় আসতে আপনার সময় লাগবে 29 ঘন্টা 30 মিনিট। আপনাদের এই প্ল্যানটার মধ্যে বিভিন্ন জিনিস মনে হতে পারে, যেহেতু এটা আমার নিজস্ব পার্সোনালাইজড একটা মানে কাস্টমাইজড একটা প্ল্যান, সুতরাং এটার মধ্যে অনেক রকমের জিনিস আপনাদের মনে হতে পারে। আপনাদের মনে হতে পারে মুন্নার নেই কেন, আপনারা চাইলে যোগ করতে পারেন। আমার হাতে সময় ছিল না, সেই জন্য আমি এটা করিনি। আর তাছাড়া আমার মনে হয়েছে যে মুন্নারের থেকে আমি যদি উটি যাই তাহলে আমার বেটার এক্সপিরিয়েন্স হবে, সেই জন্য আমি এবারের জন্য উটি গেছিলাম। কারণ মুন্নার যদি যেতে হয় তাহলে আমাকে সেখান থেকে থেকড়ে যাওয়া যেতে পারে, অ্যাথিরাপল্লী ওয়াটারফলস আছে সেখানে যেতে পারে। আমি কেরালাটা শুধু যেতে চাইনি, আমি যেতে চেয়েছিলাম দক্ষিণ ভারতটা দেখব। এবং দক্ষিণ ভারতটা দেখলে নীলগিরি যদি আমি না দেখি তাহলে ওই অংশটা বেঙ্গালুরু দক্ষিণ ভারতের নীলগিরি মানে কর্ণাটকের কিছুটা স্বাদ নিয়ে আমি ওখান থেকে ফিরবো। আমি চেন্নাই দিয়ে ঢুকবো, কর্ণাটক দিয়ে ফিরবো, এটাই আমার প্ল্যান ছিল। আমার সম্পূর্ণভাবে কেরালা ট্যুর প্ল্যান নয়, সেই জন্য আমি এই ট্যুর প্ল্যানে মুন্নার আমার এখানে রাখিনি। দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে এবার টাকার বিষয়টা, খরচটা কীরকম হতে পারে। খরচ দেখুন, এখানে কিছু কিছু জায়গা আছে যেখানে আমি চেষ্টা করেছি যে মধ্যবিত্তের সীমার মধ্যে রেখে এই খরচটা যাতে করা যায়। আমি হোটেলের ক্ষেত্রে, হোটেলে থাকার ক্ষেত্রে অনেক টাকা কমানোর চেষ্টা করি। যেমন কোয়েম্বাটুরে হোটেলে ছিলাম, সেখানে মানে সেই হোটেলটা বলতে গেলে 700 টাকা আমার ভাড়া নিয়েছিল পার নাইট। খুবই কম দামে হোটেলে থাকার চেষ্টা করেছি, কিন্তু এক্সপিরিয়েন্সগুলো আমার যে ভ্রমণ যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাতে আমি কোথাও কম্প্রোমাইজ করতে রাজি ছিলাম না। খাওয়া দাওয়ার ক্ষেত্রেও ঠিক তাই, খাওয়া দাওয়ার অভিজ্ঞতাতেও কম্প্রোমাইজ করতে রাজি ছিলাম না। যদি প্রথম দিন যেহেতু আমরা চেন্নাইতে ছিলাম, চেন্নাইতে আপনার হোটেল ভাড়া পড়বে
মোটামুটিভাবে 1000 থেকে 1500 টাকার মধ্যে হোটেল ভাড়া। এগুলো আপনারা ক্যালকুলেট করতে করতে যাবেন। 1000 থেকে 1500 টাকা। আপনি যেহেতু ছোটো ছোটো করে অটো ভাড়া করবেন, প্রতিটা অটো ভাড়ার ক্ষেত্রে আপনার 100 টাকা করে ধরলে আপনার মোটামুটি সারাদিনে 500 টাকায় অটো ভাড়া করলে আপনার টোটাল যে সাইট সিন সেগুলো কিন্তু কভার আপ হয়ে যাবে। আপনার খাওয়া দাওয়া, আমি যেহেতু দক্ষিণ ভারতীয় খাবার খেয়েছিলাম, আমার মানে জনপ্রতি ধরুন ব্রেকফাস্টের জন্য 100 টাকা আর লাঞ্চের জন্য 150 টাকারও কিছুটা 150 টাকার কিছুটা কম এরকম অনেক সময় হয়েছে। কারণ দক্ষিণ ভারতে খাবারের দাম কম, এটা বুঝতে হবে। আর আমি যদি বাঙালি খাবার খুঁজতে চাই তাহলে বাঙালি খাবারের দামটা একটু বেশি হবে, কারণ ওই খাবারটা খাওয়ার জন্য ওখানে বেশি লোক নেই, যাতে ট্যুরিস্ট যারা যাবে বাইরে থেকে তারাই ওই খাবারটা খায়। সুতরাং আমার ক্ষেত্রে ওখানে মোটামুটিভাবে 250, আর ওদিকে ধরে নেন আরও 100, মানে 350, 400 টাকায় আমি কিন্তু রাতে মানে দিনে 3 বার খাওয়া কিন্তু মোটামুটিভাবে অ্যারেঞ্জ করতে পেরেছিলাম 400 টাকার মধ্যে। চেন্নাইয়ের কথা বলছি। এছাড়া বিভিন্ন মিউজিয়ামে ঢোকার একটা খরচ রয়েছে, সেটা ধরুন আরও 100 টাকা, তাহলে 400, 100, 500 টাকা হলো। 500 টাকা অটো ভাড়া, তাহলে 500, 1000 টাকা হলো। আর ওখানে যদি আপনি 1200 টাকার রুম নেন তাহলে আপনার 2200 টাকা প্রথম দিনের খরচটা হয়ে গেল চেন্নাইতে। এবার চেন্নাইয়ের পরে আপনি আসছেন কন্যাকুমারীতে আমার যে হোটেল ছিল সেটা হচ্ছে 2100 টাকা খরচ নিয়েছিল, এবং সেক্ষেত্রে 2100 টাকার মধ্যে যেহেতু ডাবল বেডেড রুম ছিল 2100 টাকা, সেখানে আমার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, ব্রেকফাস্টের জন্য আলাদা করে কোনো খরচ হয়নি। আর আমি কন্যাকুমারীতে গিয়ে তামিল খাবার খেয়েছিলাম, তামিল থালি, সেটাতে আমার খরচ অত্যন্তই কম, মানে প্রায় 120 টাকা যতদূর আমার মনে পড়ছে, 120 টাকা করে নিয়েছিল। তাই 120 টাকা করে ধরলে ধরুন 120, 240, 250 টাকা। আর সন্ধ্যেবেলা ধরুন আমার এদিক ওদিক করে খরচা হবে আরও 50 টাকা, 300 টাকার মধ্যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর ওদিকে ধরুন ইয়েতে যেতে, আমাদের যে বিবেকানন্দ রক যেতে, সেখানে আমি ভিড়ে দাঁড়াতে পারিনি, আমার কিছুটা পৌঁছতে সময় লেগেছিলো। আপনারা চাইলে 70 টাকা লাইনে দাঁড়িয়েও চলে যেতে পারেন। তাহলে আপনি মোটামুটিভাবে কন্যাকুমারীতে 500 টাকা, 550 টাকা যদি ধরে রাখেন, মানে হোটেল খরচ বাদ দিয়ে, তাহলে কিন্তু আপনি কন্যাকুমারী 550 টাকা দিলে ওই প্রথম দিনটা কাটিয়ে দিতে পারবেন। আর আপনি যেগুলো কাস্টমাইজড হাফ ডে ট্যুরে যাবেন, হাফ ডে ট্যুরে আপনারা আগেই বলেছি হাফ ডে ট্যুরের জন্য আপনার খরচ হবে 400 টাকার মতো। 400 টাকা, কেউ নিচ্ছে 350 টাকা, কেউ 400 টাকা, কেউ 450 টাকা, এরকম একটা রেঞ্জ রয়েছে। তাহলে ওই হাফ ডে ট্যুরে সাইট সিনগুলো আপনারা ওখানে ওই 400, 450 টাকায় করে আসতে পারবেন। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে কন্যাকুমারী তো আপনাদের এইভাবে 2 দিন চলবে। তারপরে সেখান থেকে আসবে হচ্ছে কোভালামে গিয়ে আমি ব্যক্তিগতভাবে অটো ভাড়া করিনি। কোভালামে যখন তিরুবনন্তপুরম স্টেশনে নামলাম, সেখান থেকে আমি বাসে করে গেছিলাম, সেখানে আমার ভাড়া নিয়েছিল 24 টাকা করে পার হেড। তাহলে পার হেড 24 টাকা করে গিয়ে আমি তারপর সেখান থেকে আবার 100 টাকা দিয়ে একটা অটো ভাড়া করি। 100 টাকা করে অটো ভাড়া, মানে মোটামুটিভাবে ধরে নিন 100 টাকা অটো ভাড়া আর 50 টাকা মানে আমার 150 টাকার মধ্যে আমি ওখানে পৌঁছে গেছিলাম। আর ওখানে ট্রেন ভাড়া নিয়েছিল প্রায় বোধহয় 200-250 টাকার মতো ট্রেন ভাড়া, 250 টাকার রেঞ্জের মধ্যে 250 টাকা ট্রেন ভাড়া। আর ওইদিকে তোমার আপনার 150 টাকা অটো ভাড়া, মানে 400 টাকার মধ্যে আমি কন্যাকুমারী থেকে কোভালাম পৌঁছে গেছিলাম। এবার কোভালামে যে হোটেল আছে, কোভালামে হোটেল মোটামুটিভাবে আপনি পেয়ে যাবেন হচ্ছে 1500 টাকার রেঞ্জে। 1500 টাকার নিচে কোভালামে হোটেল পাওয়াটা একটু ডিফিকাল্ট। কোভালামে 1500 টাকা দিয়ে হোটেল ভাড়া করেছিলাম। 1500 টাকা হোটেল ভাড়া প্রথম যেরকম ছিল, প্রথম রাত আর কি ঠিকই ছিল। 1500 টাকা, 1550 টাকা, 1600 টাকা, এইরকম রেঞ্জ কোভালামে হোটেলের। তাহলে এইটা হচ্ছে হোটেলের। কোভালামে খাওয়া দাওয়ার খরচটা একটু বেশি, 350 টাকা লাগতে পারে, 300 টাকা লাগতে পারে, হয়তো দুজনের ক্ষেত্রে আপনার হচ্ছে 400 টাকা লাগলো, এরকম হতে পারে। কিন্তু ওইটা আপনি চাইলে খেতেও পারেন, বা একটুখানি কম করে খেলেন এদিক ওদিক করে, সেটাও সম্ভব। এরপরে আপনারা যেটা করবেন, কোভালামে এইভাবে আপনাদের 2 দিন কাটবে। আর ওখানে বললাম কোভালামের সেকেন্ড দিন যেটা আসবে সেটা হচ্ছে আপনার পুভার আইল্যান্ড যেতে হবে। এখানে একটা অটো ভাড়ার জন্য রয়েছে, অটো ভাড়া আপনার 350 টাকা নিয়েছিল আমার ক্ষেত্রে। আর তারপরে আপনি এখানে ফেরি রাইড করবেন, সেটা আপনার যেরকম আপনি নেগোশিয়েট করতে পারবেন। মোটামুটি ধরে নিন যে 2500 টাকা মতো আপনার লাগবে। 2500 টাকা বা 2000 টাকা তো লাগবেই। 2000 টাকার মতো আপনার ওই ফেরি রাইডটা করতে লাগবে পুভারের ব্যাকওয়াটারে। এরপরে হয়ে গেল 2000 টাকা। এইবার আপনি ওখান থেকে হোটেলে ফিরে আসলেন, ফিরে এসে রাত কাটিয়ে দিলেন। তারপরে এরপরে নেক্সট দিন যাবেন ভারখালাতে। এই যে ট্রেনগুলো আছে না, এই ট্রেনগুলো আপনারা স্লিপারে টিকিট কাটলে, জেনারেলে টিকিট কাটলে যেতে পারবেন। 50 টাকা, 100 টাকা করে টিকিট ভাড়া। ভারখালাতে চলে গেলেন। ভারখালাতে চলে গিয়ে আপনার হোটেল যেটা নেবেন সেটার রেটও 1600 টাকা, 1700 টাকা, 2000 টাকা, এইরকম নেবেন। 1700 থেকে 2000 টাকা আমি পেয়েছিলাম। 1700 টাকা আমি হোটেল ছিলাম, হোমস্টে, ওটা হোমস্টেতে ছিলাম। ওইখানে কাটানোর পর তারপরে আমি সেখান থেকে ভারখালার বিচে সময় কাটাই। এবং ভারখালাতে অ্যাজ সাচ আপনার তো খরচ কিছু নেই, করার মতো কিছু নেই। যদি না আপনি প্যারাগ্লাইডিং করেন, যদি না আপনি হর্স রাইডিং করেন, এগুলো যদি না করেন, আপনার অ্যাজ সাচ খরচ কিছু নেই। খাওয়া দাওয়া আর শুধু থাকা, জায়গাটা এনজয় করা। তাহলে আপনার খাওয়া দাওয়ার ক্ষেত্রে ভারখালাতে খরচ হচ্ছে 500 টাকা। 500 টাকা মানে দুজনের একবারে লাগবে, মানে দুজনে দুবেলা করে খেলে তাহলে আপনার 1000 টাকা করে খরচ হবে। একজনের 500-600 টাকা করে খরচ হবে হচ্ছে ভারখালাতে খেতে। 600 টাকা খরচ হবে সারাদিনে কিন্তু খেতে ভারখালাতে। আমি এসেছিলাম অ্যালেপ্পিতে যে আপনার যে ব্যাকওয়াটার যেটা, আমি যেহেতু ব্যাকওয়াটার হাউস বোট ভাড়া করিনি, সুতরাং 15,000 টাকা 10,000 টাকা হাউস বোট দেওয়ার ওই জায়গাটা আমার ছিল না। আমি মানে অন্য পদ্ধতিতে গিয়ে ওখানে গিয়ে পৌঁছেছি, যার ফলে আমার বোটের যে কস্টিং সেটা অত্যন্ত কম ছিল। আমার ক্ষেত্রে খরচ হয়েছিল, আমি 4 ঘন্টা মানে
বোট রাইড করেছিলাম অ্যালেপ্পির ব্যাকওয়াটারে, সেখানে আমার খরচ হয়েছিল 25 টাকা, মানে পার হেড, মানে দুজনের জন্য আমার খরচ হয়েছিল 50 টাকা 4 ঘন্টাতে। তো যাই হোক, সেটা নিয়ে আমি ডিটেলসে আবার একটা ভিডিও তৈরি করব, আপনারা চাইলে দেখতে পারবেন ওটা। তো অ্যালেপ্পিতে খরচ বলতে আমার হোটেল ভাড়া নিয়েছিল 1500 টাকা হোটেল ভাড়া, তার মধ্যে আবার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, ব্রেকফাস্ট দিয়ে 1500 টাকা। কিন্তু তাহলে তাহলে অ্যালেপ্পিতে ব্রেকফাস্টের জন্য আলাদা করে কোনো খরচ নেই। আর আমি অ্যালেপ্পিতে আমি ব্যক্তিগতভাবে কেরালান থালি টেস্ট করতে চেয়েছিলাম, সেই জন্য আমার ওখানে খরচ পড়েছিল 270 টাকা, 270 টাকা পার কেরালান থালি। আপনি চাইলে অন্য কিছুও খেতে পারেন, সেটা আপনার ইচ্ছা। অ্যালেপ্পিতে প্রচুর খাবারের দোকান আছে, চাইলে যে কোনো কিছু খাবার খেতে পারেন, আপনারা 150 টাকার মধ্যে অ্যাভেলেবেল অন্যান্য খাবারও পেয়ে যাবেন। অ্যালেপ্পি থেকে আপনি যখন এবার কোয়েম্বাটুর চলে আসবেন, কোয়েম্বাটুরে তো আপনার প্রচুর খাবারের অপশান রয়েছে। আমি একটা রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম, একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, খুবই ভালো লেগেছিলো। কোয়েম্বাটুর স্টেশনের ঠিক অপোজিট সাইডের রেস্টুরেন্টটা খুবই ভালো, আপনারা চাইলে ওখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। খাবারের খরচ মোটামুটিভাবে ধরে নিন 200 টাকা। দক্ষিণ ভারতীয় খাবার, মানে দক্ষিণ ভারতীয় খাবার আমি যেহেতু রাত্রেবেলার খাবার খেয়েছিলাম, আমার ওই রকম 200 টাকার মতো করে পার হেড খরচ পড়েছিল। উটিতে একটুখানি খাবারের কস্টিংটা একটু বেশি, মোটামুটিভাবে ধরুন ওই 300 টাকা, মানে একবেলা খেতে আপনার লাগবে যেন 600 টাকা, 600 টাকা আপনি মানে আপনার লাঞ্চ এবং আপনার ডিনার এই দুটো করে নিতে পারবেন। তা এইভাবে। আর উটিতে হোটেলের খরচ বললাম আপনাকে 1500 থেকে 2000 টাকার মধ্যে আপনি হোটেল পেয়ে যাবেন। গাড়ি আলাদা করে ভাড়া করতে হবে উটি দেখার জন্য, সেটার জন্য আপনার 2000 টাকা খরচ পড়বে। আর উটিতে যে টয় ট্রেন আছে সেটার টিকিট কিন্তু অ্যাডভান্স বুকিং করবেন। আর টয় ট্রেনের টিকিটের আমি ফার্স্ট ক্লাসটা পাইনি, আমি এমনি একটা টিকিট কেটেছিলাম, তো টিকিটের ভাড়া মোটামুটিভাবে 500 টাকার মধ্যে রেঞ্জে। এসে আবার ওখানে সাইট সিন করতে গেলে 2500 টাকা গাড়ির খরচ পড়বে কোনো একটা সাইট সিন করতে, এবং তারপরে আবার আপনি এখান থেকে ব্যাঙ্গালোর চলে এলেন। ব্যাঙ্গালোরে হোটেল ভাড়া, ব্যাঙ্গালোরে অ্যাভেলেবেল হোটেল আছে প্রচুর, পেয়ে যাবেন 2000 টাকা 1500 টাকা এইরকম রেঞ্জে সব হোটেল পাওয়া যাবে। মোটামুটিভাবে পড়বে যদি দুজন থাকেন 500-1000 টাকা, মানে আপনার দুবেলা মিলিয়ে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার নিয়ে 500-1000 টাকার মতো ব্যাঙ্গালোরে খাওয়া দাওয়া খরচ পড়বে। টোটাল আমি যদি সবটা হিসাব করি মোটামুটিভাবে, তাতে আপনাদের মোটামুটিভাবে খরচ পড়বে দুজনের জন্য, আমি বলছি দুজনের জন্য, খাওয়া দাওয়া, ট্রেনের টিকিট, সাইট সিন, ভেতরে ঢোকার মানে যে এন্ট্রি টিকিট হয় সেগুলো সমস্ত কিছু, যা কিছু করবেন সব কিছু নিয়ে যদি আপনাদের খরচ হতে পারে প্রায় 45,000 টাকা। মানে দুজনের জন্য যদি 45,000 টাকা খরচ হয়, তাহলে 22,500 টাকায় আপনি দেখবেন 45,000 টাকা কম বেশি, হয়তো 1000 টাকা কম হলো বা 1000 টাকা বেশি হলো সেটা হতে পারে, কিন্তু আমি অ্যাপ্রক্সিমেটলি যেরকম দেখেছি আমার অভিজ্ঞতা দিয়ে, তাতে 45,000 টাকার মধ্যে আপনারা দুজন এবং একটা বাচ্চা সমেত আপনারা কিন্তু এটা ঘুরে আসতে পারেন। এই প্ল্যানটা কেমন লাগলো আপনাদের সাথে? আমি এইভাবে কোনোদিন ভিডিও করি না, এইভাবে প্ল্যানটা বলি না। আমি সাধারণত ছোটো ছোটো করে জায়গাগুলো দেখানোর চেষ্টা করি। কেমন লাগলো আপনাদের এটা আপনারা বলবেন। যদি ভালো লেগে থাকে, আপনারা যদি অন্যরকম কিছু মনে করেন যে প্ল্যানটা অন্যভাবে করা যেত, সেটাও আপনারা কমেন্ট করবেন। এবং যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন সুভাষিস সমাজশ্রী ভ্রমণ। নমস্কার।